আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের বাংলা জব সলিউশন কোর্সের 2 নম্বর ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের 45তম বিসিএস এর বাংলা প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের এবং প্রাইমারির দ্বিতীয় ধাপ 2023 সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। এখানে মোটামুটি 80টিরও বেশি প্রশ্ন রয়েছে, প্রায় 84 বা 85টি প্রশ্ন রয়েছে। আপনারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন, আমি প্রশ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে অনেকগুলো নতুন প্রশ্ন আসবে, বিশেষ করে সাহিত্যের কিছু প্রশ্ন আসবে একটু কঠিন। বাকি যে প্রশ্নগুলো রয়েছে খুব সহজ, এবং এখান থেকে আমাদের কিন্তু মোটামুটি একটা ভালো চর্চা হবে ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথম প্রশ্নটিতে চলে যাই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি কি? প্রথম প্রশ্নটি হচ্ছে ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়। আমাদের কিন্তু একটু প্রশ্ন খেয়াল রাখতে হবে, হ্যাঁ, প্রশ্ন খেয়াল রাখতে হবে। এখানে বলা হচ্ছে ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়। যদি বলতো সঠিক তাহলে একরকম উত্তর হতো, আর এখন বলছি কি সঠিক নয়, এই জন্য কিন্তু ভিন্ন রকম উত্তর হবে। আমরা যেটাকে অনেক সময় ভুল করে ফেলি, তাই না? দেখুন, ধ্বনি দৃশ্যমান, আমরা দেখি যে ধ্বনি দৃশ্যমান। আচ্ছা, ধ্বনি কি দেখা যায়? ধ্বনি কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? না, ধ্বনিটা দেখা যায় না। ধ্বনিটা হচ্ছে কি বুঝে নিতে হয়, অনুভব করে নিতে হয়, ফিল করতে হয়, তাই না? আচ্ছা, তারপরে দেখি মানুষের মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি। সত্য না? অবশ্যই। আপনার যদি ধ্বনি না থাকে তাহলে তো ভাষা হবে না। এই ভাষার মূল অংশই হচ্ছে কি ধ্বনি। ধ্বনি উচ্চারণীয় এবং শ্রবণীয়। আমরা ধ্বনিগুলো শুনতে পাই, আমরা ধ্বনিগুলো উচ্চারণ করতে পারি। এই যে আমি কথাগুলো বলছি, আপনি যদি এগুলা আমার কথাগুলো কি ধরতে পারবেন, আটকাতে পারবেন? না, কোনোভাবেই না। এটা আপনি শুনতে পাবেন এবং আমি উচ্চারণ করতে পারছি, এগুলো উচ্চারণ করা যাবে। এরকম অ, আ, ই ধ্বনিগুলো কি করা যায়? উচ্চারণ করা যায় এবং শ্রবণ করা যায়। সুতরাং এটাও কিন্তু সত্য ধ্বনির ক্ষেত্রে। অর্থবোধক ধ্বনিগুলি মানুষের বিভিন্ন ভাষার বাক ধ্বনি, মানে হচ্ছে যে ধ্বনিগুলো অর্থ দেয়, অর্থপূর্ণ যে ধ্বনিগুলো হয় এগুলি হচ্ছে কি ভাষার বাগধ্বনি। তার মানে কি এটাও সত্য ঘটনা। এখানে মিথ্যা কোনটা, মানে ধ্বনি সম্পর্কিত সঠিক নয় কোনটি? তাহলে ধ্বনি কি না, কি দৃশ্যমান। সঠিক উত্তর হবে এটা, ধ্বনি আসলে দৃশ্যমান হয় না। ধ্বনিটা আসলে দৃশ্যমান হয় না। আমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছি আমরা সবাই কিন্তু উত্তর করব, সবার উত্তরে আমি দেখবো, হ্যাঁ। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। আমরা এখান থেকে বেশি সময় করে নেব না, যেগুলো সহজ প্রশ্ন। দেখুন, স্বরান্ত অক্ষরকে কি বলে? এটা আমার সমাধানে অনেকবার এসেছে। স্বরান্ত অক্ষরকে কি বলে? সেদিন আমি আমার একটা ক্লাসে আপনাদেরকে অক্ষর বুঝিয়েছিলাম, একটু খেয়াল আছে কিনা? স্বরান্ত একাক্ষর, মুক্তাক্ষর, বদ্যাক্ষর নাকি মুক্তাক্ষর? আচ্ছা, এখানে দুটো মুক্তাক্ষর হয়েছে, একটা যুক্তাক্ষর লিখে নেন, হ্যাঁ, একটা হচ্ছে যুক্তাক্ষর লিখে নেন। এটা অন্তস্থ জ্বর সুগার দিয়ে নেন। স্বরান্ত অক্ষরটা কি আসলে বলেন তো? স্বরান্ত অক্ষর হচ্ছে কোনো অক্ষরের শেষে স্বরধ্বনি থাকবে, কোনো অক্ষরের শেষে স্বরধ্বনি। কিরকম? যেমন ধরেন, আমি যদি বলি উম এই যে দুইটা দুইটা অক্ষর লিখছি, হ্যাঁ, বিশ, স, বিশ্ব। আচ্ছা, এটা একটু মুছে দিই আমি। বিশ্ববিদ্যালয়ে কয়টা অক্ষর বলেন তো? বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে 5টা অক্ষর, তাই না? প্রথম দুটো অক্ষর কি? বিশ, তারপরে স। এই যে স উচ্চারণ করছি আমরা, এখানে কি একটা আছে, স্বরেয় আছে না? স যে উচ্চারণ করছি এখানে একটা স্বরেয় ধ্বনি আছে কিন্তু। এই যে স ধ্বনির মধ্যে স্বরেয় ধ্বনিটা আছে, এটা হচ্ছে কি একটা বর্ণের বা ধ্বনির শেষে স্বরধ্বনি আছে, তার মানে এটা হচ্ছে কি স্বরান্ত অক্ষর। একাক্ষর জিনিসটা কি? একাক্ষর, একাক্ষর হচ্ছে ওইটাই যেটাকে আর কোনো ভাঙা যায় না, যে শব্দটাকে আর কোনো ভাঙা যায় না। যেমন মা, মাকে কি আপনি ভাঙতে পারবেন? না। মা হচ্ছে একাক্ষর ধ্বনি বা একাক্ষর শব্দ। এটা কিন্তু স্বরান্তর একাক্ষর জিনিসটা এক হলো না। অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে বদ্যাক্ষর আর একটা হচ্ছে মুক্তাক্ষর। তাহলে এখানে বদ্যাক্ষর কোনটা? বদ্যাক্ষর হচ্ছে এই যে এটা, এটা বদ্যাক্ষর। বদ্যাক্ষরের শেষে কি থাকবে? ব্যঞ্জন থাকবে। বদ্যাক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে, আর মুক্তাক্ষরের শেষে স্বরধ্বনি থাকবে। তাহলে স্বরান্ত অক্ষরের অপর নাম কি? মুক্তাক্ষর। স্বরান্ত অক্ষরের অপর নাম কি? মুক্তাক্ষর। পরবর্তী আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে কি যে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এখানে 3টি করে বানান দেওয়া রয়েছে।
এর মধ্যে সঠিক বানান কোনটি, আমি আপনাদের উত্তর দেখতে চাই, তারপরে আমি আমার এতে যাব। আমি আগে আপনাদের উত্তরগুলো একটু দেখে নিই, দেখি কার কারটা সঠিক উত্তর হয়। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন, সব প্রত্যেকটা শব্দ একই, বানানগুলো ভিন্ন। পার্থক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, পার্থক্যটা দেখার চেষ্টা করি। আমি আপনাদেরকে আগেই বলিনি, সেটা হচ্ছে কি, কিছু কিছু শব্দে দুইটাই দীর্ঘ ইকার হয়, কিছু কিছু শব্দে কি হয়, দুইটাই দীর্ঘ ইকার হয়। যেমন সমীচীন, জীবিযুক্ত শব্দ, এগুলো মনীষী, এগুলো কি হয়, দুইটাই দীর্ঘ ইকার হয়। উদিচি, এগুলো দুইটাই দীর্ঘ ইকার হয়। সুতরাং এখানে সমীচীন বানানটা দুইটা দীর্ঘ ই আছে। কোথায়, এটা আমরা একটু দেখবো। আমার যে কোনো একটা শব্দ মনে রাখলে কিন্তু সহজ হবে। তাহলে এইখানে দুইটাই দীর্ঘ ইকার আছে, আর এইখানে দুইটাই দীর্ঘ ইকার আছে, শুরুতে আর শেষে, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা অন্যগুলা দেখি। শিরশ্ছেদ, শিরশ্ছেদের প্রত্যেকটা বানান আমরা একটু দেখি। আমরা আগে সমীচীন বের করে ফেললাম, যে সমীচীন কোন কোন জায়গায় সঠিক আছে এটা আগে বের করে ফেললাম। ওকে, শিরশ্ছেদ দেখি। শিরশ্ছেদ শব্দটা হচ্ছে কি, বিসর্গ সন্ধি সাধিত শব্দ, তাই না? শিরশ্ছেদ, তালে বর্ষ আছে না? তো তালে বর্ষ যেহেতু আসে সহজাত ধ্বনি, এটা বিসর্গ সন্ধি সাধিত শব্দ, তাহলে অবশ্যই এখানে কি তালে বর্ষটা সংযুক্ত আকারে থাকবে। আমরা এখানে দেখি কোথায় তালে বর্ষটা সংযুক্ত আকারে আছে। তো শিরশ্ছেদ, এইটা সন্ধি একেবারে আলাদা করা, আবার এখানে তালে বর্ষ দেয়া, তার মানে কি এটা বিসর্গ দেয়া আবার তালে বর্ষ দেওয়া, তার মানে ভুল আছে, এটা এটা ভুল আছে। হ্যাঁ, শিরচ্ছেদ, এখানে শিরচ্ছেদ তালে বর্ষটা নাই, এটা কিন্তু সন্ধি সাধিত শব্দ, বিসর্গ সন্ধি, তালে বর্ষ আসার কথা, তালে বর্ষটা এখানে নাই। পরেরটাতে তালে বর্ষ আছে, কিন্তু এখানে বিসর্গের পরিবর্তে কি আছে, একটা আবার ওকার দেয়া আছে। আমরা পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের, মন বিসর্গ যোগ যোগ, এরকম যদি হয় তাহলে মনো, এরকম ওকার আসে, তাই না? এরকম যদি ওকার আসে, তাহলে বিসর্গ পরিবর্তে ওকার চলে আসলে সেখানে আর রজাত সজাত ধ্বনি কিচ্ছু হয় না। কিন্তু এখানে দেখেন, তালে বর্ষ সজাত ধ্বনি আসছে, আবার ওকারও আসছে, সুতরাং এটা কিন্তু দুইটা প্রয়োগ হয়ে গেল, এটা কিন্তু ভুল। তাহলে শিরশ্ছেদ বানান আমরা এখানে তিনটা ভুল পেয়ে গেলাম, উপরেরটা সঠিক, উপরেরটা কি সঠিক, এইটা সঠিক আছে। এখন আসেন, দরিদ্রতা নাকি দারিদ্র, নাকি দরিদ্রতা নাকি দরিদ্রতা, কোনটা সঠিক হয়? আচ্ছা, দরিদ্রতা কোন শব্দের শেষে, কোন শব্দের শেষে তা যুক্ত করে বিশেষণ করা, মানে একটা বিশেষণ শব্দ আছে অলরেডি, এটাকে যদি আপনি আবার নতুন করে তা যুক্ত করে আবার যদি বিশেষণ করে দেন, তাহলে এটা কি হয়ে যায়, ডাবল বিশেষণ হয়ে যায়। যদি ডাবল বিশেষণ হয়, বুদ্ধিটা, যদি ডাবল বিশেষণ হয় তাহলে কিন্তু সেটা অপপ্রয়োগ হয়। সুতরাং এখানে আসেন দেখি আমরা, এই যে দরিদ্রতা, এটা কিন্তু ঠিক আছে, এই দরিদ্রতা বানানো ঠিক আছে, এই দারিদ্রটাও ঠিক আছে, দারিদ্রটা কিন্তু ঠিক আছে, এই দারিদ্রের সাথে যদি আমরা তা যুক্ত করি তাহলে ভুল প্রয়োগ হতো। এখন এখানে প্রত্যেকটা বানানই কিন্তু ঠিক, এই যে এই সিরিয়ালে প্রত্যেকটা বানানই কি সঠিক, কিন্তু আমার দেখতে হবে কি এক সিরিয়ালে তিনটাই সঠিক আছে কিনা, এটাতে দুইটা সঠিক নাই, এটা দুইটা সঠিক নাই, এটা দুইটা সঠিক নাই, এখানে সবগুলো সঠিক। মানে একটু বেশি সময় নিলাম, হিজিবিজি বেশি শব্দ ছিল সেজন্য। ঠিক আছে, আচ্ছা, পরেরটার উত্তর করো। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে, দেখুন বিসিএস এর প্রশ্ন কেমন ঘুরিয়ে দেয়। হ্যাঁ, আমরা সবাই জানি যে কলম হচ্ছে আরবি শব্দ, এবং এই আরবি শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। তাহলে এই যে কলমস, এটা কোন ভাষার শব্দ? কলম হচ্ছে আরবি শব্দ, কিন্তু এই আরবি শব্দটার উৎপত্তি আবার অন্য আরেকটা শব্দ থেকে, সেই শব্দটা কি, কলমস। এখন এই কলমস শব্দটা কোন ভাষার শব্দ? এটা কি পাঞ্জাবি, নাকি এটা ফরাসি, নাকি গ্রিক, নাকি স্পেনিশ, কোনটা, কোনটা হবে এটা? পাঞ্জাবি না, পাঞ্জাবি হবে না, ফরাসিও না, স্পেনিশও না, এটা হবে গ্রিক শব্দ। তাহলে আরবি কলম আর কলমস হচ্ছে গ্রিক শব্দ। শব্দ ভান্ডার থেকে একটি প্রশ্ন আসলো, আমরা পরেরটা দেখি। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মানে হচ্ছে ভাষা হচ্ছে কিনা আমাদের চিন্তাটাকে শুধু আদান প্রদানই করে না, ভাষা কি করে, ভাষা আমাদের চিন্তার জন্ম দেয়। তাহলে এই উক্তিটি কার, এই উক্তিটি করেছেন কে? এখানে আমরা দেখতে পাচ্ছি সুনীতি কুমার, শহীদুল্লাহ, এনামুল হক, সুকুমার সেন, প্রত্যেকেই কিন্তু বাংলা ভাষাবিদ, প্রত্যেকেই কি
বাংলা ভাষাবিদ। এই বাংলা ভাষাবিদদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাকে আমরা শ্রেষ্ঠ আমাদের ভাষাবিদ বলতে পারি। সর্বদিকেই তার দখল ছিল, দক্ষতা ছিল। আচ্ছা, যাই হোক, এই উক্তিটি কে করেছেন? এরকম ভাষা থেকে কিন্তু উক্তি চলে আসে, মাতৃভাষা থেকে উক্তি চলে আসে। যেমন মাতৃভাষার প্রতি যাহার ভক্তি নাই সে মানুষ নহে, মীর মশাররফ হোসেন বলেছে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? যে আমরা, আমাদের ধর্ম যাই হোক না কেন, আমরা আগে কি, আমাদের ভাষা এক, আমরা বাঙালি, ঠিক না? এইরকম একটা উক্তি হচ্ছে কি, ভাষার চিন্তা শুধু বাহনী নয়, চিন্তার প্রসূতিও। এই উক্তিটি করেছেন সুকুমার সেন। কে করেছেন? সুকুমার সেন। পরের প্রশ্ন, সর্বপ্রথম, মানে খুবই কমন একটা প্রশ্ন ছিল, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? তবে কমন হলেও একটু কনফিউশন আছে, টার্মটা খেয়াল করেন একটু। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? এখানে কিন্তু বলে নাই সর্বপ্রথম বাংলা ভাষাই, কিন্তু বলে নাই। যদি বলতো বাংলা ভাষায়, এখানে বলছে কি ভাষা, বাংলা ভাষার ব্যাকরণ বলা হয়েছে। আর যদি এরকম ভাবে বলতো যে সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে, তাহলে উত্তর হতো রাজা রামমোহন রায়। এইটা বাংলা ভাষায় গৌড়ীয় বাংলা ব্যাকরণ তিনি রচনা করেছেন। ঠিক আছে? আচ্ছা, পরে আর দেখতে এখন কি বলতো, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ ওয়ান রচনা টু করেন কে, অর্থাৎ ওয়ান বাংলার ফাইভ। ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেছেন কে? তিনি হচ্ছেন মনুয়েল দা আচ্যুত পোসাও। সঠিক উত্তর কে? মনুয়েল দা আচ্যুত পোসাও। কেন? তিনি সর্বপ্রথম কত সালে? 1747 সালে। 1747 সালে পর্তুগালের লিসবন থেকে, কোথা থেকে? পর্তুগালের লিসবন থেকে তিনি রোমান হরফে, হরফগুলো ছিল রোমান, কিন্তু ভাষা ছিল কি? পর্তুগিজ ভাষা। খেয়াল রাখবেন, আমি আবার বলছি, নতুন করে বলছি, একটু মনে রাখবেন। মনুয়েল দা আচ্যুত পোসাও, মনুয়েল দা আচ্যুত পোসাও সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন, কিন্তু তার ব্যাকরণটা রচনা হয়েছিল কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। সেটি রোমান হরফে ছিল। ভাষাটা পর্তুগিজ হলেও হরফগুলো ছিল কি? রোমান হরফ। এবং এটা প্রকাশ হয়েছিল কোথা থেকে? পর্তুগালের লিসবন থেকে। কত সালে? 1747 সালে। এটা গেল হচ্ছে মনুয়েল দা আচ্যুত পোসাও। আর যদি আপনাকে বলা হয় যে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে বাংলা, তাহলে হবে রাজা রামমোহন রায়। উত্তর কি হবে? রাজা রামমোহন রায়। তার ব্যাকরণ গ্রন্থের নাম কি? তার ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় বাংলা ব্যাকরণ। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি ব্যাকরণ রচনা করেননি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বিশেষত্ব কি? তিনি বসন্ত রঞ্জন রায় যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন, সেটি যখন 1916 সালে প্রকাশিত হয়, সেটার ভূমিকার তিনি লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। হ্যাঁ। নাথিয়াল ব্রাজিয়ালেন, ইনি হচ্ছে প্রথম, ইনি প্রথম, ইনি দ্বিতীয়, ইনি দ্বিতীয়। তিনি কত সালে রচনা করেছেন? তিনি 1778 সালে, 1778 সালে নাতিয়াল রাসি হেলহেড, আমরা সংক্ষেপে যাকে বলি এনবি হেলহেড, এই এনবি হেলহেড কি করেছেন? তিনি তিনি 1778 সালে রোমান হরফে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন। এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কি নামে? এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে তিনি রচনা করেছেন। আমরা পরের প্রশ্নে যাই। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? দেখুন কয়েকটা বিশেষ ধরে, বিশেষ করে 43, 44, 45, 46, এখানে কিন্তু উচ্চারণ রীতি থেকে কিন্তু একটি করে প্রশ্ন আসতেছে। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? কি বলছে? উচ্চ মধ্য আবার সম্মুখ স্বরধ্বনি কোনটি? স্বরেয় নাকি আ, স্বরেয়া নাকি ও নাকি এ? এখানে কোন ধ্বনিটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য মানে কি? আপনার জিহ্বার অবস্থান কোথায় যায় কোনটা উচ্চারণ করলে? আপনি স্বরেয় উচ্চারণ করেন তো, স্বরেয়। আপনি দেখেন, আপনি যদি স্বরেয় ধ্বনিটা উচ্চারণ করেন, অ, অ ধ্বনিটা কিন্তু জিহ্বার পশ্চাৎ থেকে আসে, জিহ্বার পশ্চাৎ থেকে আসে। এবং এটা থেকে নিম্ন দিকে, অ, নিচের দিকে না, তাহলে এটা তো নিম্ন মধ্য। এটা কি? পশ্চাৎ নিম্ন। স্বরেয়টা হচ্ছে কি? পশ্চাৎ নিম্ন। স্বরেয়া যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি? আ। উচ্চারণ করেন তো, আ। এটা বিবৃত, তার উচ্চারণ কি হয় না? বিকৃত হয় না,
বিবৃত, কিন্তু এটা কি মধ্য, মধ্য উচ্চারণ। আপনি আ উচ্চারণ করেন, দেখেন তো আপনার জিহ্বার অবস্থান কোথায় থাকে, নিচে যায় নাকি উপরে যায়, নাকি জিহ্বাটা মধ্যখানে থাকে? আ, জিহ্বা কিন্তু মধ্যখানে থাকে, এখানে জিহ্বার অবস্থানটা মাঝখানে, এই জন্য এটা হচ্ছে কি বিবৃত কিন্তু মধ্য। ও ধ্বনির উচ্চারণ কি হবে? ও, আপনি ও যে ধ্বনিটা উচ্চারণ করেন, হ্যাঁ, আপনি যখন ও ধ্বনিটা উচ্চারণ করেন, এটা একটু দেখেন তো কেমন হয়। আপনার জিহ্বার গোড়া থেকে উচ্চারণটা আসে না? জিহ্বার গোড়া থেকে আসলে কি হবে? এটা পশ্চাৎ। জিহ্বার গোড়া থেকে আসলেই কি হবে? এটা পশ্চাৎ। এবং এটা দেখেন তো কেমন উচ্চারণ হয়, উচ্চ মধ্য হয় কিনা। অ, মানে আপনার যে জিহ্বা উঁচু এবং মধ্য দুইটা অবস্থানে থাকে, দুটো অবস্থানে থাকে, দুটো অবস্থান স্পর্শ করে, হ্যাঁ। অ, উচ্চ মধ্য কিন্তু সম্মুখ, এটা হচ্ছে এ। আপনি দেখবেন এ উচ্চারণ করেন, এ, জিহ্বাটার যে অগ্রভাগ, এখানে কিন্তু উচ্চারণটা এসে ঠেকে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর কি হবে? এ। এ হচ্ছে আপনার উচ্চ মধ্য এবং সম্মুখ স্বরধ্বনি। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বুলিক মানে কি? তাম্বুল শব্দের অর্থ কি? তাম্বুল, আমরা যদি তাম্বুল শব্দের অর্থ জানি তাহলে এটা খুব সহজেই পারবো। একটু দ্রুত উত্তর করে ফেলবেন, হ্যাঁ। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, তাই না? তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তাহলে তাম্বুলিক, তাম্বুলিক মানে কি? পান বিক্রি করেন যিনি, তিনি হচ্ছেন তাম্বুলিক। তাহলে পান ব্যবসায়ী তাম্বুলিক সমর্থক। পর্ণকার, পর্ণ শব্দের অর্থ কি? পর্ণ শব্দের অর্থ পান। তাহলে পর্ণকার যিনি পান বিক্রি করেন। তাহলে বারুই, আরেকটা হচ্ছে কি বারুই, এখানে হলো কি তামসিক, তামসিক, এইটা না, হ্যাঁ, এইটা সমার্থক নয়। সুতরাং উত্তর হবে কোনটা? 3 নাম্বারটা হবে সঠিক উত্তর। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এ বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহার করা হয়েছে? এই যে ভারী কথাটা, এটা একটা অব্যয়। ভারী কথাটা কি একটা অব্যয়। পদান্বয়ী অব্যয় কোনগুলো? পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী বা শব্দের যে অব্যয়গুলো, এগুলো হচ্ছে কি যে আপনার যে কোনো একটা পদের মধ্যে পড়বে, হ্যাঁ। মানে আপনার কি বলে এটাকে, একটা পদকে বিশেষায়িত করবে, একটা পদের সাথে সম্পর্ক থাকবে, সে পদের সাথে সম্পর্ক ছাড়া আলাদা কোনো অর্থ দিতে পারবে না, এটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। অনুসর্গ অব্যয় কোনগুলো? হইতে, থেকেছে, হ্যাঁ, বিভক্তিযুক্ত যে বিষয়গুলো দেখি আমরা, এগুলো হচ্ছে অনুসর্গ অব্যয়। আর অনন্বয়ী অব্যয় কি? অনন্বয়ী অব্যয় হচ্ছে যে অব্যয়টা আপনার একটা বাক্যের মধ্যে অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর বাইরে গিয়েও নিজে আলাদা একটা স্বতন্ত্র অর্থ দিতে পারে, স্বাধীনভাবে বসতে পারে। আর অনুকার অব্যয়টা কি? অনুকার অব্যয়টা হচ্ছে যে একটা কাল্পনিক ধ্বনি। কি? কাল্পনিক ধ্বনি, যেমন কুকুর ডাকে ঘেউ ঘেউ, শন শন, এগুলো কাল্পনিক ধ্বনি, এগুলো হচ্ছে অনুকার অব্যয়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে স্বাধীনভাবে বসতে পারে কোনটি? তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই যে ভারী কথাটা, এটা দেখুন আলাদা কিন্তু অর্থ দিবে। আমি যদি বলি শুধু ভারী, শুধু ভারী দ্বারা কি বোঝাবে? যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ছি, তুমি এত নীচ, এই যে ছি বললাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? মনে হচ্ছে যে আমি ঘৃণা প্রকাশ করতেছি, একটা অর্থ প্রকাশ হচ্ছে। ভারী, এটা দ্বারা মনে হচ্ছে কি খুব একটা জিনিস, মানে পজিটিভ একটা জিনিস মনে হচ্ছে। সুতরাং এটা হবে কি অনন্যই অব্যয়, আলাদা বসতে পারছে, মানে সে আলাদা অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এটা কিন্তু অনন্যই অব্যয় হয়ে যাবে। নিচের কোনটি যৌগিক শব্দ? এখানে যে শব্দগুলো রয়েছে প্রবীণ, জ্যাঠামি, সরোজ, মিতালি, এর মধ্যে যৌগিক শব্দ কোনটি? যৌগিক শব্দ কি? যৌগিক শব্দ হচ্ছে কি অর্থ এক থাকবে, অর্থ ভিন্ন হবে না। তাহলে প্রবীণ, প্রবীণ উপসর্গ সাধিত শব্দ, এবং প্রবীণ মানে প্রকৃষ্ট উপায়ে বিনা বাচান, যিনি না বুঝিয়ে একটা ভিন্ন অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই না, যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এটা কি হবে? এটা হবে রুড়ি শব্দ, এটা হবে রুড়ি শব্দ। জ্যাঠামি, জ্যাঠা যোগ আমি, জ্যাঠা মানে কি? জ্যাঠা মানে হচ্ছে বাবার বড় ভাই, তাই না, চাচা।
জ্যাঠামি, জ্যাঠা যুগ আমি, জ্যাঠামি তার মানে কি? জ্যাঠামি বলতে বোঝানো দরকার ছিল কি যে চাচা সম্পর্কিত কোনো কিছু, কিন্তু জ্যাঠামি বলতে এখানে কি বোঝায়? ছেঁচড়ামি, তাই না? সুতরাং এটা হবে রুঢ়ি শব্দ। সন্ধি সাধিত কিন্তু কি ভিন্ন অর্থ। রুঢ়ি শব্দ সরুজ, সরু বরে জন্মে যা, কি বলছি? সরু বরে জন্মে যা তাকে বলা হয় সরুজ। মানে এখন সরোবরে বা সাগরে তো অনেক কিছুই জন্মে, কিন্তু সবকিছুকে কি সরুজ বলা হয়? না, সবকিছুকে সরুজ বলা হয় না। সরুজ বলতে শুধু পদ্মকে বোঝায়, এবং এখানে একটা সমাসবদ্ধ পদ, এটা হচ্ছে কি যুগরুর শব্দ। কি শব্দ? যুগরুর শব্দ। মিতালি, মিতা যোগ আলী, মিতা মানে কি মিল, আলী একটা প্রত্যয়, প্রত্যয় সাধিত শব্দ, মিতালি মানে কি মিল। সুতরাং এটা অর্থ এক, উৎপত্তিও যা ভেঙে যা তৈরি করলাম সেটাও কি একই অর্থ দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে যৌগিক শব্দ। এখানে 10 নম্বরটার সঠিক উত্তর হচ্ছে 4। এখানে কয়টা ভুল আছে? সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে ভুল আছে কয়টা একটু বলেন তো? এই বাক্যটিতে ভুল আছে কয়টা? একজন বলেছেন 2টি। দেখি আর 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 কে কি বলেন? শাহনাজ বলেছেন 2টি। অন্যদের মতে কয়টি? অন্যদের মতে কয়টি? আমি একটু বলে দিই। সুনামি একটা বিদেশি শব্দ। সুনামি কি একটা বিদেশি শব্দ, জাপানি শব্দ, তাই না? আর বিদেশি শব্দে কি হয় না? বিদেশি শব্দে দীর্ঘই হয় না। সুতরাং সুনামিটা ভুল আছে। সুনামিটা বানানো হওয়ার কথা ছিল কি রস্বইকার দিয়ে, সুনামি। আচ্ছা, তাণ্ডব, আপনারা জানেন যে ট বর্গীয় যে ধ্বনি, সেখানে যদি যুক্ত দন্তান্ন থাকে তাহলে সেটা মূর্ধন্য হয়। এখানে দন্তান্ন দেওয়া আছে, তার মানে তাণ্ডবে কি হবে? মূর্ধন্য হবে। তাহলে 2টা ভুল আমরা পেয়ে গেছি। সর্বশান্ত হয়েছে, এই সর্বশান্ত মানে কি খুব নীরব হয়েছে, শান্ত সৃষ্ট হয়েছে এরকম। কিন্তু সুনামি তাণ্ডবে কি সর্বশান্ত হবে? না, সবকিছু হারিয়ে ফেলবে। সুতরাং সর্বশান্ত বানানটা এখানে শান্ত বানান ভুল আছে। এই শান্ত মানে কি ধীরে স্থির, কিন্তু এই শান্ত কি হবে? সর্বশান্ত, যার সবকিছু হারিয়ে গেছে। সুতরাং এখানে 3টা ভুল পেয়েছি আমরা, 3টা। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ, নাকি প্রাতিপাদিক, নাকি প্রপদ, নাকি পূর্বপদ? পূর্বপদ তো আমরা জানি যে সমাসবদ্ধ পদের প্রথম যে পদ সেটাকে বলা হচ্ছে পূর্বপদ। সমাসবদ্ধ যে পদগুলো রয়েছে, সমাসবদ্ধ পদের বা ব্যাস বাক্যের প্রথম যে পদ সেটাকে আমরা কি বলছি? পূর্বপদ বা প্রথম পদ বলছি। সুতরাং এখানে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে এটা বলার কোনো মানে হয় না। প্রপদ, দেখুন প্রপদ বলতে কিছু নাই, তবে প্র দ্বারা এখানে আপনার আমরা উৎকৃষ্ট, উৎকৃষ্ট কিছু বিষয় বুঝি, এটা তৎপুরুষ সমাসে আছে। আর হচ্ছে কি প্রাতিপাদিক। প্রাতিপাদিক জিনিসটা কি? বিভক্তিহীন নাম শব্দ, তাই না? বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক বলে। তাহলে এখানে কৃদন্ত পদের সাথে তার কোনো সম্পর্ক নাই, বিভক্তিহীন নাম শব্দ বলা হচ্ছে এটাকে। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। এই যে উপপদ তৎপুরুষ সমাস, পকেট মারে যে, পকেট মারে যে, এই যে দেখেন আমি উদাহরণ দেই, পকেট মার, পকেট মার। কৃদন্ত পদ কি? এই যে মারা। আর পূর্বপদ কি? পকেট। এই যে পকেট, এটাই হচ্ছে উপপদ। এটা কি উপপদ, ঠিক আছে? তোমার নাম কি, এখানে কি কোন প্রকারের পদ? এটা অবশ্যই প্রশ্নবাচক একটা শব্দ, প্রশ্নবাচক, কিন্তু এটা পদ কি? প্রশ্নবাচক তো আর পদ না, তাই না? এটি কি অব্যয়, নাকি সর্বনাম, নাকি বিশেষণ? তোমার নাম কি, এর উত্তর আপনি কি পাবেন? রহিম, করিম, জব্বার, সাত্তার, যাই বলেন না কেন, তাই না? আপনি এগুলো পাবেন। তাহলে এটা কি অব্যয় হবে? এর উত্তরে কি অব্যয় আসে? আসে না। এর উত্তরে কি বিশেষণ আসে? আসে না। এর উত্তরে সর্বনাম। এর উত্তরে কি সর্বনাম, কারণ এই যে রহিম, করিম, এগুলোর পরিবর্তে আমরা সে, তিনি এগুলো ব্যবহার করতে পারি।
এখানে কিটা হবে? সর্বনাম। এই কি কিন্তু আবার বিশেষণ হিসেবে ব্যবহার হয়। কিভাবে বিশেষণ হয়? যেমন ধর আমি বললাম কি, কি সুন্দর, কি সুন্দর পাখি। এই যে কি সুন্দর পাখি অথবা পাখিটি কি সুন্দর, এখানে দীর্ঘিকার যেটা ব্যবহার করছি এটা কিন্তু বিশেষণ। এখানে কি? বিশেষণ। আচ্ছা, পরের প্রশ্ন। বিপরীত শব্দ। সরল শব্দের বিপরীত নয় কোনটি? সরলের বিপরীত নয় কোনটি? কুটিল, জটিল, বক্র, গরল। কোনটি হবে? সরল মানে কি? একেবারে সোজা। সরল মানে সোজা। তাহলে বক্র মানে কি? বাঁকা, এটা বিপরীত। জটিল, সরলের বিপরীত জটিল হয়, আমরা বলি কি সরল অঙ্ক জটিল অঙ্ক, তাই না? আচ্ছা, কুটিল, কুটিল মানে কি? পেঁচানো জিনিস। গরল, একমাত্র গরল আছে এখানে। এই গরলের, গরল মানে হচ্ছে বিষ, গরল মানে কি? বিষ। এটার বিপরীত হচ্ছে অমৃত। অমৃত, তাই না? তাহলে এটা হবে সঠিক উত্তর। আর বাকিগুলো কিন্তু বিপরীত শব্দ, সরলের বিপরীত শব্দ। র্যাঙ্ক একটা পারিভাষিক শব্দ। এটার বাংলা অর্থ কি? র্যাঙ্ক পদ, পদমর্যাদা, মাত্রা, উচ্চতা। উচ্চতা মানে কি? হাইট, তাই না? মাত্রা, আর এটা কি? পদ। পদ মানে কি? পোস্ট। হ্যাঁ, পদমর্যাদা। আমরা বলি না যে আর্মিতে তার র্যাঙ্ক কি, অথবা এই চাকরিতে তোমার র্যাঙ্ক কি, এই অফিসে তোমার র্যাঙ্ক কি। এই র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা। র্যাঙ্ক মানে কি? পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? তিব্বতী অনুবাদ কিন্তু, হ্যাঁ, আমরা এটা কিন্তু পড়েছি। চর্যাপদে বিস্তারিত আমরা আলোচনা করেছি। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেছেন কে? প্রবোধচন্দ্র বাগচি, যতীন্দ্রমোহন বাগচি, প্রফুল্ল মোহন বাগচি, প্রণয়ভূষণ বাগচি। প্রণয়ভূষণ আমরা চিনি না, প্রফুল্ল মোহন আমরা চিনি না, যতীন্দ্রমোহন বাগচিকে আমরা চিনি কিভাবে? আমরা পড়েছি কাজলা দিদি, তাই না? কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। আর এটা তিব্বতী অনুবাদটা করেছেন কে? কীর্তিচন্দ্র। তিব্বতী অনুবাদ করেছেন কে? কীর্তিচন্দ্র। তিনি তিব্বতী অনুবাদটা করেছেন। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? আমরা কিন্তু এটা পড়ে ফেলেছি। আমরা এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, এটা কি? বৈষ্ণব পদাবলী, আমরা বৈষ্ণব পদাবলী পড়েছি। সুতরাং এখানে সঠিক উত্তর কোনটি হবে? এই জয়দেব ছিল হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি কবি। বৈষ্ণব পদাবলীর আদি কবিকে জয়দেব। তাহলে জয়দেব কার সভাকবি ছিলেন? শশাঙ্ক তো বহু আগের লোক, মধ্যযুগের না। যশু বর্মন, হর্ষবর্ধন এরা আরো আগের লোক। হর্ষবর্ধন সে পাল আমলের লোক। ঠিক আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি ছিল হচ্ছে জয়দেব। লক্ষণ সেনের আরেকজন সভাকবি আমরা পেয়েছিলাম, তার নাম কি? হলায়ুত মিশ্র। মনে আছে কিনা আপনাদের? হলায়ুত মিশ্র শেখ সুবোধে আলোচনা করেছিলেন। তিনিও লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তিনিও লক্ষণ সেনেরই সভাকবি ছিলেন। কবি যশোরাজ খান, কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেছেন কোন ভাষায়? ব্রজবুলি, নাকি বাংলা, নাকি সংস্কৃত, নাকি হিন্দি? এখানে চারটা ভাষার নাম রয়েছে। তিনি কোন ভাষায় রচনা করেছিলেন একটু আপনারা যারা জানেন খেয়াল রাখবেন। আমরা ব্রজবুলি বলতে বুঝি কি? বিদ্যাপতি, গোবিন্দ দাস, গোবিন্দ দাস, তাই না? এরকম যশোরাজ তিনিও কিন্তু ব্রজবুলিতে রচনা করেছেন। তিনি বাংলায় রচনা করেন নাই, সংস্কৃত না, হিন্দি না। সংস্কৃতিতে রচনা করেছেন কে? জয়দেব। সংস্কৃতিতে জয়দেব। বাংলায় রচনা করেছেন কে? বাংলায় রচনা করেছেন চণ্ডীদাস। বাংলায় চণ্ডীদাস। আর ব্রজবুলিতে যশোরাজ, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, তারা ব্রজবুলিতে। ব্রজবুলি মানে কি? ব্রজবুলি হচ্ছে একটা কৃত্রিম ভাষা, কৃত্রিম কবি ভাষা। এই কৃত্রিম ভাষাটা প্রয়োগ করত বিদ্যাপতি। এই কৃত্রিম ভাষাটা কি কি ছিল? বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণ হচ্ছে কি এই বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণ হচ্ছে আপনার এই ব্রজবুলি ভাষা। নিচের কোনজন যুদ্ধ কাব্যের রচয়িতা না?
আচ্ছা, এখানে যুদ্ধকাব্য না লিখে আমরা যদি লিখি জঙ্গনামা তাহলে সহজ হবে। জঙ্গনামা, হ্যাঁ। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? এদের মধ্যে থেকে যুদ্ধকাব্য রচনা করেন নাই কে? অর্থাৎ যুদ্ধ নিয়ে কাব্য রচনা করেননি কে? সাবিরিদ খাঁ, সৈয়দ সুলতান, সৈয়দ নুরুদ্দিন, বাহারাম খাঁ। বাহারাম খাঁ লিখছে, সাবিরিদ খাঁ লিখছে, সৈয়দ সুলতান লিখছে, সৈয়দ নুরুদ্দিন লিখে নাই। তাহলে উত্তর কি হবে? নুরুদ্দিন। জঙ্গনামা মানে কি? জঙ্গনামা হচ্ছে যুদ্ধের কাহিনী নিয়ে লেখা, যেমন কারবালার যুদ্ধ নিয়ে লেখা। কারবালার যেমন জয়নবের চৌতিসা, নাম কি? জয়নবের চৌতিসা। জয়নবের চৌতিসা মানে কি? জয়নব কে ছিল? জয়নব ছিল হচ্ছে আপনার কাসেমের বউ, স্ত্রী। তার সাথে কিন্তু তার মিলন হয় নাই, তার আগে যুদ্ধে চলে যায়, কাসেম কিন্তু তখন বধ হয়। ঠিক আছে? তো এই জয়নবের কাহিনী নিয়ে লেখা, এইগুলো হচ্ছে কি জঙ্গনামা। কোনটি কবি জয়নুদ্দিনের কাব্যগ্রন্থ? জয়নুদ্দিন একজন মুসলিম কবি, তিনি এখানে কোনটি রচনা করেছেন? মক্কা বিজয়, রসুল চরিত, মক্কানামা। মক্কানামা নামে কোনো গ্রন্থ নাই, মক্কা বিজয় নামে কোনো গ্রন্থ নাই। রসুল চরিত নামে একটা গ্রন্থ আছে, রসুল বিজয় নামে একটা গ্রন্থ আছে। তো মনে রাখবেন, বিজয় দিয়ে কয়েকটা গ্রন্থ মধ্যযুগের, হ্যাঁ। রসুল বিজয় জয়নুদ্দিন। গোরক্ষ বিজয় কার? গোরক্ষ বিজয়, গোরক্ষ বিজয় হচ্ছে শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ, তারটা হচ্ছে গোরক্ষ বিজয়। শেখ ফয়জুল্লাহ। আরেকটা আমরা পেয়েছিলাম মধ্যযুগের বিজয় দিয়ে, সেটা হচ্ছে কি মনসা বিজয়। এটা হচ্ছে কার? মনসা বিজয় কার? বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই তার। বিদ্যাসাগর এবং বাঙালি সমাজ। বিদ্যাসাগর এবং বাঙালি সমাজ এই গ্রন্থটার রচয়িতা কে? এটা মূলত একটা প্রবন্ধ। এটা কি? একটা প্রবন্ধ গ্রন্থ। এই প্রবন্ধের রচয়িতা কে? এটা নতুন প্রশ্ন, এটা সম্পূর্ণ নতুন প্রশ্ন ছিল। এটার রচয়িতা কে? সুবিনয় ঘোষ, বিনয় ভট্টাচার্য, বিনয় বর্মন, না বিনয় ঘোষ। এটা হচ্ছে বিনয় ঘোষ। এখানে বেশি ব্যাখ্যার কিছু নাই, বিদ্যাসাগরকে নিয়ে লিখেছেন। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? একটু খেয়াল করে দেখেন, প্রশ্নটাকে আপনি ঘুরিয়ে দেবেন। সরাসরি যদি বলতো যে বাংলা গদ্যের জনক কে, যদি সরাসরি এটা বলতো বাংলা গদ্যের জনক কে, তাহলে কিন্তু আমরা উত্তর করতাম খুব সহজেই, তাই না? বিদ্যাসাগর। এখন বলছে কি সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে। সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে বলে দেওয়ার কারণে অনেকেই পেছে পড়ে যাবেন। এটা মোটেও পেছে পড়ার কিছু না। সাহিত্যিক গদ্য আর শুধু গদ্য একই জিনিস, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় তিনি সাধু ভাষার, আধুনিক যে সাধু ভাষা, সেই সাধু ভাষার জনক। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এখানে নাই, তিনি একজন পোর্ট উইলিয়ামের একজন পণ্ডিত ছিলেন। পোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন। বঙ্কিম, তিনি প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থ আকারে কত সালে প্রকাশিত হয়? এই আলালের ঘরের দুলাল এটা হচ্ছে বাঙালি কর্তৃক রচিত, বাঙালি রচিত প্রথম উপন্যাস, কিন্তু সার্থক না। বাঙালি রচিত প্রথম উপন্যাস। তাহলে বাংলা ভাষার প্রথম উপন্যাসের নাম কি জানেন আপনারা? বাংলা ভাষার প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফুলমণি ও করুণার গল্প। ফুলমণি ও করুণার গল্প, এটা হচ্ছে কি বাংলা ভাষার প্রথম উপন্যাস। রচয়িতা কে? হেনা ক্যাথরিন। হেনা ক্যাথরিন এটা রচনা করেছেন। তার এটা প্রকাশিত হয়েছে 1858 সালে। আলালের ঘরের দুলাল পেরিচাঁদ মিত্রের। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? টেকচাঁদ ঠাকুর। শচীন, দামিনী, শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এখানে তিনটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, চরিত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। এটা রবীন্দ্রনাথের কোন উপন্যাসের হবে? সঠিক উত্তর কি হবে? চতুরঙ্গ। এই উপন্যাসটার
চরিত্রগুলো হচ্ছে শচীন, দামিনী, শ্রীবিলাস। 4 অধ্যায়, 4 অধ্যায়ের এই উপন্যাসের চরিত্র হচ্ছে আপনার ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ, এলা, এগুলো হচ্ছে চরিত্র, প্রধান চরিত্র। নৌকাডুবি, ঘরে বাইরে, ঘরে বাইরে বিমলা, ঘরে বাইরে বিমলা, নৌকাডুবি, নৌকাডুবি উপন্যাসের প্রধান চরিত্র কি ছিল? নৌকাডুবি উপন্যাসের নৌকাডুবি হচ্ছে কমলা, নৌকাডুবি হচ্ছে কমলা। তাহলে এখানে নারী চরিত্রগুলো আমরা দেখে নিলাম। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, এটা আমরা কিন্তু পড়েছিলাম, হ্যাঁ, সেদিন ক্লাসে আমরা পড়েছিলাম। তুমি মা কল্পতরু আমরা সবে পোষা গরু, এই উক্তিটি কার? এখানে কল্পতরু কে? কল্পতরু হচ্ছে রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, আর আমরা সবে পোষা গরু মানে হচ্ছে কি, এই ভারতীয় আমরা, হ্যাঁ, প্রাচীন ব্রিটিশ ভারতীয় আমরা যারা, তারা। এটা বলেছিলেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা বলেছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। তাকে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি। কেন? কারণ হচ্ছে মধ্যযুগ এবং প্রাচীন যুগ, এই দুইটা যুগের সূচনা এবং শেষ, হ্যাঁ, মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের সূচনা হয়েছে কার হাত ধরে? ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে। এবং প্রথম বাংলা যে দৈনিক এবং সাপ্তাহিক যে সংবাদপত্র, সাহিত্যিক সংবাদপত্র, সংবাদ প্রভাকর, এটাও প্রকাশ করেছেন কে বা সম্পাদনা করেছেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু এবং মুসলমানের বিরোধ? আচ্ছা, হিন্দু, হিন্দু এবং মুসলমানের বিরোধ, এই দুইটা কথা দিয়ে আপনি কোন জিনিসটাতে টের পান? কোন জিনিসটা? এটা সহজে বোঝা যাবে। হিন্দু এবং মুসলমানদের বিরোধ সবচেয়ে বেশি কোথায়? গো জীবন, গরু নিয়ে। সবচেয়ে ঝামেলা কোথায়? গরু নিয়ে। আমরা গরু খাই, তারা গরু খায় না। এখানে গরু তাদের মাতা বা দেবী হিসেবে বিবেচিত হয়, সেজন্য এই গরু নিয়ে যত ঝামেলা হয়। তাহলে এখানে কি হবে? হিন্দু মুসলমান নিয়ে ঝামেলার উপন্যাস কোনটি হবে? গো জীবন। ইসলামের জয় তো এটা হবে না। এর উপায় কি? এটা একটা প্রহসন। এর উপায় কি? এটা কি? প্রহসন। তারপর হচ্ছে বসন্ত কুমারী নাটক, এটা কি? এটা হচ্ছে প্রথম নাটক কোন মুসলমান কর্তৃক রচিত। প্রথম মুসলমান নাট্যকার কে? প্রথম মুসলমান নাট্যকার হচ্ছে মীর মশাররফ হোসেন, এবং এই প্রথম মুসলমান নাট্যকার কর্তৃক রচিত একটি নাটক হচ্ছে বসন্ত কুমারী। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? তার যে প্রথম ছোট গল্প, এটা কি জানেন আপনারা? তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। তার প্রথম ছোট গল্প ভিখারিণী। এটা কত বছর বয়সে তিনি প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? তার কবিতা তো অনেক আগেই, 8 বছর বয়সে তিনি হিন্দু মেলার উপহার লিখেছেন। 15 বছর বয়সে তার কাব্যগ্রন্থ বনফুল প্রকাশ হয়েছে। 16 বছর বয়সে তিনি গল্প লিখেছেন। গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে ভিখারিণী। 16 বছর বয়স। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? গল্প নাই, হ্যাঁ, তাই উপন্যাস কোনটি? তাহলে সহজে মনে রাখতে পারবেন। বিভূতিভূষণ একজন উপন্যাসিক, তার উপন্যাস কোনটি? তার উপন্যাস যদি আমরা দেখি, কি বিখ্যাত উপন্যাস কি? তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, তাই না? পথের পাঁচালী হচ্ছে তার একটা বিখ্যাত উপন্যাস। এখানে দেখি মেঘমল্লার এটা গল্প, মৌরিফুল গল্প, যাত্রাবদল গল্প, ইছামতি উপন্যাস। আমার পথ, এটা একটি প্রবন্ধ।
এটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার পথ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে, এটা একটা প্রবন্ধ, এটা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা মূলত একটা বক্তব্য ছিল। এটা মূলত কি ছিল? একটা বক্তব্য ছিল। তাহলে এটা আপনারা ইন্টারমিডিয়েটে পাঠ্য ছিল, তাই না? ইন্টারমিডিয়েটে পাঠ্য, এটা সহজেই পাবেন। এটা হচ্ছে রুদ্রমঙ্গল। এটা কি? রুদ্রমঙ্গল। রাজবন্দির জবানবন্দি, এটা মূলত আপনারা জানেন কিনা যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এটা মূলত তার একটা প্রবন্ধ। হ্যাঁ, রাজবন্দি জবানবন্দি এটা কিন্তু একটা প্রবন্ধ, প্রবন্ধ গ্রন্থ না বা প্রবন্ধ সংগ্রহ না। রাজবন্দি জবানবন্দি এটা মূলত তিনি, আপনারা সবাই জানেন যে তিনি যখন অগ্নিবীণা কাব্যগ্রন্থটা প্রকাশ করেন, সেখানে একটা কাব্য ছিল, সেটা হচ্ছে কি রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর ধারিণী মা। সেখানে আরেকটা কবিতা ছিল তার, সেই কবিতার নাম হচ্ছে কি প্রলয় উল্লাস, তাই না? এরকম তার এই যে রক্তাম্বর ধারিণী মা, এই কবিতার জন্য তিনি কিন্তু অভিযুক্ত হয়েছিলেন। তার কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থ কিন্তু নিষিদ্ধ হয় নাই। অগ্নিবীণা কাব্যগ্রন্থে তার বিদ্রোহী কবিতাটাও ছিল। ঠিক আছে? তো এইখানে তিনি জেল কেটেছিলেন। তিনি জেলে ছিলেন যখন, তখন ওই বিচারকও ছিল একজন কবি, বিচারকও একজন কবি ছিলেন। সেজন্য তিনি ওখানে কবিকে উদ্দেশ্য করে একটা বিশাল একটা জবানবন্দি লিখেছিলেন। এটাই রাজবন্দি জবানবন্দি নামে পরিচিত। যুগবাণী তার কিন্তু একটা নিষিদ্ধ গ্রন্থ ছিল। জীবন ও বৃক্ষ মুতার হোসেন চৌধুরীর একটা প্রবন্ধ, এটাও কিন্তু ইন্টারমিডিয়েটের। এটাও কি ইন্টারমিডিয়েটের পাঠ্য বইয়ে। প্রবন্ধে মুতার হোসেন চৌধুরী কাকে তপুবন প্রেমিক বলেছেন? তপুবন প্রেমিক মানে বন প্রেমিক বলেছেন কাকে? বিভূতিভূষণকে, জসীমউদ্দিনকে, রবীন্দ্রনাথকে, নাকি শরৎচন্দ্রকে? মূলত মানুষের মানুষের জীবনকে বৃক্ষের সাথে তুলনা করতে গিয়ে তিনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে এনেছিলেন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবনের গতিশীলতাকে আহ প্রকাশ করার জন্য তিনি নদীর সাথে তুলনা করেছেন। তখন তিনি এখানে রবীন্দ্রনাথকে একটু হালকা সমালোচনার জন্য নিয়ে এসেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তপোবন প্রেমিক বলেছিলেন। যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আহ আহ কি বলে এটাকে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি নিয়ে এত লেখালেখি করেছেন, কিন্তু তিনি মানুষের জীবনকে গাছপালার সাথে তুলনা না করে তিনি নদীর সাথে তুলনা করেছেন, এটাই বলেছিলেন। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? এইটাও ইন্টারমিডিয়েটের। দেখুন ইন্টারমিডিয়েট পাঠ্য বই থেকে কিন্তু বাংলা প্রথম পত্র অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রায় 15টা প্রশ্ন এসেছে। কোথা থেকে? আপনাদের ইন্টারমিডিয়েটের যে পাঠ্য বইটা, এই পাঠ্য বই থেকে। এটাও কিন্তু সেই 52 দিনগুলো, কোথা থেকে? 52 দিনগুলো থেকে কিন্তু প্রশ্নটা। তো এটা কাকে বলা হচ্ছে? ওর বলতে কাকে বলা হচ্ছে? শেখ কামালকে। শেখ কামাল তখন ছোট ছিল ভাষা আন্দোলনের সময়। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস একজন বিখ্যাত উপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস রয়েছে, সেটা কি চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই, তাই না? দুজকের ওম তার একটা গল্প গ্রন্থ, দুজকের ওম। এটাও কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস, এটাও কিন্তু পাঠ্য বই থেকে আসা। হ্যাঁ, পাঠ্য বই থেকে আসা। পাঠ্য বইয়ের আপনাদের গল্পটা কি রয়েছে? রেইনকোট। মনে আছে আপনাদের? রেইনকোট। তো চিলেকোঠার সেপাই, এটা হচ্ছে তার একটা বিখ্যাত আহ কি বলে উপন্যাস, চিলেকোঠার সেপাই। এছাড়াও তিনি আরেকটা রচনা করেছেন, সেটার নাম কি? আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা বিখ্যাত একটা উপন্যাসের নাম বলুন তো, যেটা গণ অভ্যুত্থান নিয়ে লেখা, দুর্ভিক্ষ নিয়ে লেখা। তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে গাইবান্ধায়। তার জন্ম গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ, এটার প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অমিত্রাক্ষর ছন্দ, বাংলা সাহিত্যে আমরা ছন্দ পাচ্ছি কয়টা? বাংলা সাহিত্যে আমরা ছন্দ পাচ্ছি হচ্ছে স্বরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, আর হচ্ছে অমিত অক্ষরবৃত্ত, তাই না? অক্ষরবৃত্ত, এরকম আমরা উম, কয়টা পাচ্ছি? হ্যাঁ, এরকম আমরা পাচ্ছি হচ্ছে 3টা। তাহলে অমিত্রাক্ষর এখানে অক্ষরবৃত্ত ছন্দেরই আরেকটা রূপায়ণ, অক্ষরবৃত্ত।
গৈরিশ ছন্দ বলতে আমাদের কিছু ছন্দ নাই। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? বুক তার বাংলাদেশের হৃদয়, এই টাইপের যে কবিতাগুলো, হ্যাঁ, উঠবট উঠে পিঠে চলেছে স্বদেশ, বাংলাদেশ স্বপ্ন দেখে, তারপর হচ্ছে স্বাধীনতা তুমি আসবে বলে, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, বিধ্বস্ত নীলিমা, ঠিক আছে, এই যে কাব্যগ্রন্থগুলো, এই কাব্যগ্রন্থগুলো সব কার? শামসুর রহমানের। সৈয়দ শামসুল হক তিনি কিন্তু বিখ্যাত কেন? তিনি কিন্তু প্রথম কাব্যনাট্য রচনা করেছেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম যে কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা রচনা করেছেন সৈয়দ শামসুল হক। হাসান হাফিজুর রহমান তিনি কিন্তু এই আপনার 21শে ফেব্রুয়ারি এবং মুক্তিযুদ্ধের সংকলন, যেটা সেটা তিনি কিন্তু সংকলন করেছেন, অর্থাৎ তিনি সংকলক। আহসান হাবিবের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? বিদীর্ণ দর্পণে মুখ। আমরা গত ক্লাসে পড়েছিলাম বিদীর্ণ দর্পণে মুখ তার বিখ্যাত কাব্যগ্রন্থ। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার? দুর্দিনের দিনলিপি এটি কার? আবুল ফজল, আব্দুল কাদির, জাহানারা ইমাম, মুস্তারি শফি। মুস্তারি শফি বাদ দিলাম, আব্দুল কাদির বাদ দিলাম, কারণ তারা আমাদের মোটামুটি অপরিচিত, দুজন পরিচিত আছে, দেখি এর মধ্যে কোনটা সঠিক উত্তর হয়। জাহানারা ইমামের বিখ্যাত কি? একাত্তরের দিনগুলি। একাত্তরের দিনগুলি, না? একাত্তরের দিনগুলি। আবুল ফজলের বিখ্যাত কি? মানবতন্ত্র। মানবতন্ত্র মানে এক একজনের এক একটা বিখ্যাত গ্রন্থ থাকে না, যে গ্রন্থের নাম বললেই তাদেরকে চেনা যায়, এরকম। তাহলে দুর্দিনের দিনলিপি এই স্মৃতি গ্রন্থটি কার? ঠিক আছে, সঠিক উত্তর করেছে আবুল ফজল। কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য, চলিত ভাষা কি? চলিত ভাষা হচ্ছে যেটা আমাদের কথ্য ভাষারই লিখিত রূপ, এটা হচ্ছে চলিত ভাষা। তাহলে এটা কি প্রাচীন নাকি অমার্জিত? না, অমার্জিত না, প্রাচীনও না। তৎসম শব্দবহুল হচ্ছে সাধু ভাষা। তৎসম কি? সাধু ভাষা। তাহলে তদ্ভব শব্দবহুল কি হবে? তদ্ভব শব্দবহুল হবে চলিত ভাষা। আমরা বিসিএস এর প্রশ্ন শেষ করে এখন কিন্তু আছি কোথায়? এখন আছি হচ্ছে নিবন্ধনের প্রশ্নে আমরা। বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি? বুক পোস্ট মানে কি জানেন? বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। খোলা ডাক। ডাকঘর মানে কি? ডাকঘর পোস্ট অফিস। ডাকঘর হচ্ছে কি? পোস্ট অফিস। লেখা সত্য মানে হচ্ছে কি? কপিরাইট। কপিরাইট হচ্ছে লেখা সত্য। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? একটা অনেক কমন একটা প্রশ্ন, এবং এটা কত পরীক্ষায় যে আসছে। আপনারা দেখেন বাংলা যে প্রশ্নগুলো, বিসিএস এর সাহিত্যের কয়েকটা প্রশ্ন ছাড়া বাকি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রিপিট। কয়েকটা প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু রিপিট প্রশ্ন। হ্যাঁ, তো এই রিপিট প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারি এভাবে, সমাধান করলেই আমরা কিন্তু খুব সহজে এগুলো উত্তর করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে কোনটি হবে? পেয়ারা। পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ। এই পেয়ারা, তারপরে হচ্ছে আনারস, আনারস, আলপিন, পাদ্রি, বালতি, গির্জা, হ্যাঁ, এই পিল, গুদাম, এগুলো সব হচ্ছে পর্তুগিজ শব্দ। তো পর্তুগিজ শব্দ আনারস, এটা সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, চাবি, চাবি পর্তুগিজ শব্দ। ঠিক আছে, যে সমাসের সমসমান, সমসমান মানে কি? সমসমান পদ মানে কি? সমাসের অন্তর্ভুক্ত যে পদগুলো, এগুলোকে বলা হচ্ছে সমসমান পদ, আমরা আগে বলেছি। তো এখানে প্রত্যেকটা পদের অর্থের সমান প্রাধান্য থাকে, অর্থাৎ কি? উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। তাহলে উভয় পদ প্রধান থাকে কোথায়? দিগু, দিগু তো পরপদ প্রধান। পরপদ প্রধান। তৎপুরুষ পরপদ প্রধান।
বহুব্রী ভিন্ন পদ প্রদান, দ্বন্দ্ব এই হচ্ছে উভয় পদ প্রদান। এখানে সঠিক উত্তর হচ্ছে কি দ্বন্দ্ব, সঠিক উত্তর দ্বন্দ্ব। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তদ্ধিত প্রত্যয় মানে কি? নাম শব্দ থাকবে, নাম শব্দ, হ্যাঁ, ক্রিয়াবাচক কোনো শব্দই থাকবে না। কি থাকবে? নাম শব্দ থাকবে, অর্থাৎ প্রাতিপাদিক থাকবে। প্রাতিপাদিক মানে কি? বিভক্তিহীন নাম শব্দ, যেটা শব্দের মূল, শব্দ মূল। নাম শব্দের অপর নাম কি? নাম শব্দের অপর নাম হচ্ছে শব্দ মূল। তো এখানে দেখি আমরা শব্দ মূল কোথায় আছে, দেখো তো কোনটি। আচ্ছা, রাধ, রাধা মানে কি? রান্না করা, কাজ বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি? কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। চল যোগ অন্ত, চলন্ত, চলাটা কি? ক্রিয়া, তার মানে এখানে কৃদন্ত পদ আছে, এটা কৃত প্রত্যয়। হাত যোগ ল, হাতল, হাতটা কি? নাম, বিশেষ্য। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এটা হচ্ছে নাম শব্দ বা শব্দ মূল, সুতরাং এইটা তদ্ধিত। ক্রিয়া যদি হয় কৃত, যদি ক্রিয়া ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে তদ্ধিত। বাংলা ভাষার যতি চিহ্ন বা চ্যাদ চিহ্ন কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি, কতটি? নতুন 14টি। নতুন কতটি? 14টি। এটা পুরাতন হিসেবে আসছে, পুরাতন হিসেবে কয়টি? পুরাতন হিসেবে 12টি। জ্যোতি চিহ্নের জনক কে? এই জ্যোতি বা চ্যাদ চিহ্নের জনক কে? ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতি বা চ্যাদ চিহ্নের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নদের চাঁদ এই বাগধারাটির অর্থ কি? নদের চাঁদ এই বাগধারার অর্থ কি? বলুন তো, নদের চাঁদ বাগধারার অর্থ কি? অতি অতি আকাঙ্ক্ষিত বন্ধু, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অদৃষ্টের পরিহাস, বিশেষ সম্মানিত ব্যক্তি। না, নদের চাঁদ বিশেষ সম্মানিত না, অদৃষ্টের পরিহাস না, অতি আকাঙ্ক্ষিত বন্ধু না, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বলা হচ্ছে নদের চাঁদকে। বাগধারা মানেই ভিন্ন অর্থ দিবে, হ্যাঁ। যার কোনো মূল্য নেই, সমার্থক বাগধারা কোনটি? এমন একটা বাগধারা বলুন যার কোনো মূল্য নাই। ডাকাবুকু, তুলসী বনের বাগ, কাঠের পুতুল, ডাকের বায়া। আচ্ছা, ডাকে, দেখুন, ডাকাবুকু মানে কি? ডাকাবুকু মানে হচ্ছে আপনার সাহসী, সাহসী, হ্যাঁ। তুলসী বনের ভাগ হচ্ছে বন্ধ, প্রতারক। কাঠের পুতুল মানে কি? কাঠের পুতুল মানে হচ্ছে অপদার্থ আর কি, মানে যার কোনো প্রাণ নাই। হ্যাঁ, কাঠের পুতুল মানে হাতের খেলার জিনিস আর কি। এটাও মানুষকে বোঝানো হয়, যে অন্যের কথায় উঠে বসে আর কি। আর ডাকের বায়াটা কি? ডাকের বায়া, দেখুন, ডাকের মধ্যে যখন তার দিয়ে বাঁধা হয়, বয়া থাকে এক ধরনের, ওটার কোনো কাজ নাই। ঠিক আছে? তো এইটাকে বলা হয় যার কোনো মূল্য নাই, ডাকের বায়া। কোন বানানটি শুদ্ধ? এখানে বানানটি শুদ্ধ কোনটি? আপনি দেখেন পৃথিবীতে যত অঞ্জলি আছে, পৃথিবীতে যত অঞ্জলি পাবেন, আপনার প্রেমিকার নাম থেকে শুরু করে যা অঞ্জলি পাবেন, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, স্নেহাঞ্জলি যা আছে, গীতাঞ্জলি, সকল অঞ্জলির অস্বীকার দিয়ে হবে, সুতরাং এটা ভুল আছে। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম বিসিএস এর প্রশ্নে যে দারিদ্র, এই দারিদ্র শব্দটা অলরেডি বিশেষণ আছে, তার সাথে তা যুক্ত করলে ডাবল বিশেষণ হয়ে যায় অপপ্রয়োগ। যেমন উৎকর্ষ, অলরেডি বিশেষণ আছে, তার সাথে আমরা তা যুক্ত করলে কি হয় যায়? উৎকর্ষতা, এটা অপপ্রয়োগ হয়। তাহলে এটা কিন্তু ভুল আছে। যদি আমি লিখতাম দরিদ্রতা, দরিদ্রতা, এই যে দরিদ্রতা, এটা বিশেষণ ঠিক আছে, কিন্তু দারিদ্র অলরেডি সে বিশেষণ, সে তাকে আমরা আবার দারিদ্রতা করতে পারবো না। বৈশিষ্ট্য আর হচ্ছে উপরযুক্ত, দেখেন বৈশিষ্ট্য বানানটা এখানে একটা জফলা হবে, জফলাটা নাই। আর উপরযুক্ত এটাই সঠিক। উপরযুক্তটা কিভাবে সঠিক? উপরযুক্ত সন্ধি বিচ্ছেদ শব্দ, হ্যাঁ, সন্ধি সাধিত। উপরি যুগ উক্ত, এই হচ্ছে কি উপরযুক্ত। এটাকে আমরা অনেকে উপরুক্ত লিখি, আবার উপরুক্ত এভাবে লিখি,
কিন্তু না, এটা ভুল প্রয়োগ। কিন্তু এই যে রস্যই দেখতে পাচ্ছেন, এখানে রস্যই যদি থাকে তাহলে একটা জফলা আনতে হয়, আর পরবর্তীতে আছে কি রস্যু, এই জন্য রস্যুকার দিতে হয়। এখন আমরা তো এই রেফের মধ্যে তো আর রস্যুকার দিতে পারবো না, এই জন্য আমরা অন্তস্থ জ, এই ফলাটাকেই অন্তস্থ জ আকারে দিয়ে উপযুক্ত লিখেছি। সাধারণত নিয়মটা এরকম, যেমন ইতি যুগ আদি, এটা বারবার আসছে আমার পড়ায়, ইতি যুগ আদি, তাহলে এইটা জফলা হবে আর এটা আকার হবে কেমন, যেমন ধরেন এই যে লিখলাম ইত্যাদি, দেখছেন জফলা আকার চলে আসছে। এটা সন্ধির নিয়ম। অনুবাদ কত প্রকার? অনুবাদ, আমরা যে অনুবাদ করি, এই অনুবাদটা কয় প্রকার? অনুবাদটা হচ্ছে দুই প্রকার। অনুবাদটা দুই প্রকার, এখানে বেশি সময় নিচ্ছি না আমি। অনুবাদটা দুই প্রকার, একটা হচ্ছে কি আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ মানে হচ্ছে যেরকম আছে ওই রকমই আপনি অনুবাদ করলেন। একটা হচ্ছে ভাবানুবাদ। ভাবানুবাদ, ভাবানুবাদ মানে কি? ভাবানুবাদ মানে হচ্ছে আপনি যে অনুবাদটা করবেন সেই অনুবাদটা হবে আহ যে শব্দগুলো থাকবে সেটা আপনি বুঝে বুঝে আপনার নিজের মতো করে অনুবাদ করলেন, সেটা হচ্ছে ভাবানুবাদ। চলচ্চিত্র, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? চলচ্চিত্র, একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি চ চ সংযুক্ত পাই, চ চ সংযুক্ত পাই সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, হ্যাঁ, বর্গীয় জ সংযুক্ত পাই, বফলা সংযুক্ত পাই, বর্গীয় জ সংযুক্ত পাই, তারপর হচ্ছে কি আমরা যদি আপনার আহ বর্গীয় জ ঝ সংযুক্ত পাই, যেমন কুৎজটিকা আছে না, কুৎজটিকা এরকম যদি আমরা পাই, তাহলে কি হবে, এগুলোর পরিবর্তে কি হবে, একটা খণ্ডত বসাইতে হবে। খণ্ডত বসাইতে হবে। যেমন আমি আর একটা উদাহরণ দিই, এই যে উৎ যোগ ছেদ, মূল শব্দ কি লিখবো আমরা? উচ্ছেদ। খেয়াল করে দেখেন তো, এই যে চ ছ সংযুক্ত, এটা পরিবর্তে কি আসলো? খণ্ডত, উচ্ছেদ। ঠিক আছে, এটাও এরকম। তাহলে চলচ্চিত্র, এখানে চ চ সংযুক্ত আছে, একটা খণ্ডত আসবে, খণ্ডত কোথায় আছে? এক নাম্বারটাতে আছে। চলত চিত্র মানে কি? চলমান চিত্র। সন্ধির প্রধান সুবিধা কি? আমরা এটা আলোচনা করেছি আগে। সন্ধির প্রধান সুবিধা কি? লেখার সুবিধা না, পড়ার সুবিধা না, শোনার সুবিধাও না, উচ্চারণের সুবিধা। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। দেখেন একটু আগেরটাই আমরা যদি এভাবে বলি চল, চলত চিত্র, এটা যদি বলি কেমন শোনা যায়? আর যদি একসাথে যদি আমরা চলচ্চিত্র এভাবে বলি, কোন উচ্চারণটা বেশি সুন্দর শোনা যায়? এইটা বেশি সুন্দর শোনা যায়, তাই না? এই জন্য উচ্চারণের সুবিধাটা হচ্ছে সন্ধির প্রধান সুবিধা। পুকুরে মাছ আছে, এখানে পুকুরটা কোন কারক? এখানে পুকুর কোন কারক? কর্মকারক নাকি অপাদান কারক নাকি সম্প্রদান নাকি অধিকরণ? কর্ম কি? কর্ম হচ্ছে আপনি আহ কি বলে এটাকে, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সেটা হচ্ছে কর্ম। কর্ম, এক কথা যদি বলি আমরা, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা একটা উত্তর পেতে পারি কর্মকারককে। অপাদান, অপাদানটা কি? বিচ্যুতি, বিচ্যুতি, মাইনাস, ঠিক আছে, ভয় ইত্যাদি। সম্প্রদান মানে কি? সত্য ত্যাগ করে দান, সত্য ত্যাগ করে দান। অধিকরণটা কি? স্থান। আচ্ছা পুকুর কি? পুকুর, পুকুর হচ্ছে একটা স্থান, তাই না, জায়গা। পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে, সুতরাং এটা হচ্ছে অধিকরণ কারক। পুকুরে, এখানে পুকুরে, এখানে কিন্তু সপ্তমী বিভক্তি আছে, যদি বিভক্তিও চাইতো তাহলে অধিকরণে কি হতো? অধিকরণে সপ্তমী। কারোর থেকে আরেকটি প্রশ্ন, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাকার কাজটা করবে কে? তুমি। তুমি, তুমিটা হচ্ছে ক্রিয়া। কাকে ডাকবে? কাকে ডাকতে বলছে? কাকে? ডাক্তারকে। তাহলে এখানে ডাকার কাজটা কাকে আশ্রয় করে হচ্ছে? ডাক্তারকে আশ্রয় করে হচ্ছে। সুতরাং ডাক্তার কি কর্তা? না, কর্তা হচ্ছে কে? তুমি। কর্তা তো এখানে উজ্জ্ব করণ, এখানে কি কোনো উপায় বা উপকরণ আছে? নাই। যদি বলতো যে মোবাইলের, মোবাইল দিয়ে ডাক্তারকে ডাকো, তাহলে যে মোবাইল এটা হচ্ছে করণ কারক নিত, তাহলে কর্মকারকে শূন্য। ডাক্তারটা হচ্ছে কি? কর্মকারকে শূন্য। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাস মানেই আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম অন্তর থাকবে। কি থাকবে? অন্তর থাকবে।
অন্তর আছে কোথায়? পঞ্চনদ মানে কি? পঞ্চনদীর সমাহার। তাহলে সমাহার এবং সংখ্যা দুইটা মিলে কি হয়ে গেল? দ্বিগু সমাস। বেয়াদব, নে আদব যার, বেয়াদব, এটা ন বহুব্রীহি সমাস হয়, আবার ন তৎপুরুষও বলে। অনেক সময় এটা নিয়ে ঝামেলা আছে, হ্যাঁ, তবে আমরা এটা তৎপুরুষই নিব, ন তৎপুরুষ, হ্যাঁ, বেয়াদব। দেশান্তর, এইখানে অন্তর আছে, তাই না? দেশান্তর, দেশ থেকে দেশ, দেশান্তর, গৃহ থেকে গৃহ, গৃহান্তর, গ্রহ থেকে গ্রহ, গ্রহান্তর, গ্রাম থেকে গ্রাম, গ্রামান্তর, এরকম যুগ থেকে যুগ, যুগান্তর। ঠিক আছে? ভালো মন্দ, দেখেন দুইটা পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে, ভালো ও মন্দ, দুইটা অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, এটা হবে কি? দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? অচল, অদ্রি, কনক, অবনী। অচল মানে কি? যে চলতে পারে না। কে চলতে পারে না? পাহাড়। অদ্রি, পাহাড়। কনক, কনক শব্দের অর্থটা এই মুহূর্তে মনে নাই। অবনী হচ্ছে পৃথিবী। অবনী কি? পৃথিবী। পৃথিবীর আরো শব্দ কি কি আছে? ধরা, তাই না? 50টি প্রশ্ন আমরা দেখে ফেললাম। আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখবো। 1 মিনিট, আমি আসছি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কৌমুদী শব্দের অর্থ কি? প্রতিশব্দ, প্রতিশব্দ, অর্থ, তারপর হচ্ছে তার সমার্থক, সমার্থক, এগুলি একই, হ্যাঁ। তো কৌমুদী শব্দের প্রতিশব্দ কি? চাঁদ? না, চাঁদ হবে না। চাঁদের আছে হচ্ছে কি? শশী, শশাঙ্ক, চাঁদ, হ্যাঁ। পদ্মফুল, পদ্মফুলের সমার্থক কি? সরোজ, কমল, তারপরে হচ্ছে আপনার আমরা পঙ্কজ, এগুলো। মুকুল, মুকুল কি? মুকুল হচ্ছে ফুল হওয়ার আগে যেটা হয়, এটা হচ্ছে মুকুল, কলি থেকে যেটা শুরু হয় আর কি। কৌমুদী হচ্ছে জ্যোৎস্না। কৌমুদী নামের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক কি জানেন? কৌমুদী, তিনি একটা ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন, নাম কি? ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। যা বলা হয়নি, এক কথায় তাকে কি বলে? অকথা। অকথা মানে কি? যা বলা যায় না। অকথা মানে হচ্ছে কুকথা। অকথা মানে কি? কুকথা। অনুক্ত, নির্বাক, মুখ। মুখ শব্দের অর্থ কি জানেন? মুখ, মুখ শব্দের অর্থ হচ্ছে বুবা, যে কথা বলতে পারে না, এটা হচ্ছে মুখ। নির্বাক, যে কথা বলতে পারে না। অনুক্ত, যা বলা হয়নি সেটা হচ্ছে অনুক্ত। যা বলা হবে, যা বলা হবে, এটা হচ্ছে বক্তব্য। যা বলা হবে এটা হচ্ছে বক্তব্য, আর যা বলা হয়ে গেছে এটা হলো উক্ত। ঠিক আছে? আর যা প্রকাশ করা যায় না, যা প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে ব্যক্ত। তাহলে অনুক্ত মানে কি? যা বলা হয়নি। ব্যক্ত মানে কি? ব্যক্ত মানে যেটা প্রকাশ, যেটা প্রকাশ্য, প্রকাশ করা হয়েছে। যা বলা হবে এটা হচ্ছে বক্তব্য, আর যা বলা হয়েছে এটা হলো উক্ত। পার্থক্যটা এভাবে খেয়াল রাখবেন।
চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি? চন্দ্র, চন্দ্র একটা বিশেষ্য, এটার বিশেষণ রূপ কোনটি? চান্দ্র, চাঁদ, চন্দ্রা, চান্দ্রা। চান্দ্রা কোনো শব্দ নাই, চান্দ্র। আর এখানে আছে চাঁদ। চাঁদ তো হচ্ছে চন্দ্রের সমার্থক শব্দ হয়ে যায়, এটা কি সমার্থক? তো সমার্থক দিয়ে তার হবে না। চন্দ্রা, চন্দ্রটা ভিন্ন হয়ে যায়। চান্দ্র, চান্দ্র বলতে চাঁদ সম্পর্কিত কোনো কিছুকে বুঝাচ্ছে, এটা হচ্ছে চান্দ্র। কোন অব্যয় বিশেষ্য এবং সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? এখানে বিভক্তির কাজ করে কোন অনুসর্গ? আমরা এর আগে যে অনুসর্গ অব্যয়টা পড়েছিলাম সেখানে বলেছিলাম আপনাদেরকে যে অনুসর্গ অব্যয় মানে কি? অনুসর্গ অব্যয় মানে হচ্ছে বিসর্গ, বিভক্তি। তাহলে এখানে বলছে বিভক্তির কাজ করে কোনটা? এই অনুসর্গ অব্যয় যেগুলো আছে, অনুসর্গ অব্যয় কি? হতে, থেকে, চেয়ে, দিয়ে, দ্বারা, ঠিক আছে, দ্বারা। যেমন আমার দ্বারা এই কাজ হবে না, এই দ্বারাটা হচ্ছে অনুসর্গ অব্যয়। আবার এটা কি? বিভক্তি। আবার এটা কি? বিভক্তি। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। হতে থেকে চেয়ে কোন বিভক্তি? পঞ্চম বিভক্তি। তাহলে অনুসর্গ অব্যয়টা কি হয়? বিভক্তিতে হয়। A bolt from the blue, এই বাক্যটার সঠিক বাংলা অনুবাদ কোনটি? আমরা এটা সবাই জানি। A bolt from the blue মানে হচ্ছে কি? বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত। যত গর্জে তত বর্ষে না। এ কি যেন বলে এটাকে? ঘেউ ঘেউ করা কুকুর, কুকুর কদাচিৎ কামড়ায়, তাই না? এই যে অতি লোভে তাতি নষ্ট। আপনি যত লোভ করবেন তত আপনার নষ্ট হবে, মানে যত যত লোভ তত হারাবেন আর কি। As you sow so you reap, এটা as you sow so you reap। আরেকটা কি আছে? এটা সম্ভবত ডব্লিউ দিয়ে। আপনার যত গর্জে তত বর্জে না, এটা হচ্ছে কি? এ কি ডগস, ডগস এর নামটা ভুলে গেলাম। হ্যাঁ, এ ডগস সেলডম বাইটস, এই টাইপের আর কি। যত গর্জে তত বর্ষে না। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ। আমি দ্বারা কি বুঝায়? আমি দ্বারা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ সবকিছুকেই বোঝায়, তাহলে এটা উভয়লিঙ্গ হবে। আমি। শিকড় শব্দের অর্থ কি? গাছের ফুল, মেনে নেওয়া, জলকণা, নাকি রাজত্ব? শিকড় এটা একটা, শিকড় এটা একটা, শিখর এটা আর একটা। কোনটার অর্থ কি বলেন তো? এখানে আমি তিনটা শিকড় লিখলাম, তিনটা শিকড়ের কোনটার অর্থ কি? তিনটা শিকড়ের কোনটা অর্থ কি? হ্যাঁ, এটা হচ্ছে কি? জলকণা। এটা হচ্ছে কি? জলকণা। আর এই যে শিকড়, এটা হচ্ছে কি? মূল, তাই না? কোন গাছের মূল, মূলে যে থাকে এটা, এগুলো। আর এই শিকড় মানে কি? চোরা, চোরা, উচ্চতা। কোনটির আগে শ্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? এখানে এমন একটা শব্দ আছে যেটা লিঙ্গান্তর করতে হলে শ্রীবাচক শব্দ যুক্ত করতে হয়। দেখি আমরা, নেতা থেকে কি হয়ে যায়? নেত্রী হয়ে যায়, ঠিক না? দাতা থেকে কি হয়ে যায়? দাত্রী হয়ে যায়। বাদশা থেকে কি হয়ে যায়? বেগম হয়ে যায়। কিন্তু কবি থেকে কি? কবিতা? কবি থেকে কি কবিতা? না, কবি থেকে কি হয়ে যায়? মহিলা কবি। এইটার মধ্যে আমাদের শ্রীবাচক শব্দ যুক্ত করে তাকে লিঙ্গান্তর করতে হচ্ছে। দুটি সমবর্ণের একটা যখন পরিবর্তন হয়, একটা পরিবর্তন হয়, তখন তাকে কি বলে? যেমন লাল, এই লালকে যখন আমরা নাল করে দেব, একটা ল কেটে গেল, এটাকে আমরা কি করে দিলাম? ভিন্ন করে দিলাম। তাহলে ভিন্ন করে দেওয়া মানে কি? বিষম, বিষমী ভবন। সমীকরণ হলে তো একই রকম হইতো। পরাগত, অপগত এগুলো হচ্ছে কি আপনার সরসঙ্গতি। সরসঙ্গতি এখানে না, এখানে আমরা দেখি যে বিষমী ভবন হচ্ছে।
কি হেতু এসেছো তুমি কহ বিস্তারি দিয়া, এই যে হেতু এটা কিন্তু একটা অব্যয় এবং অনুসর্গ, ঠিক আছে। তো এই অনুসর্গটা কি অর্থ প্রকাশ করছে? কি হেতু আসছো, তার মানে কি তুমি কোন কারণে আসছো, তুমি কোন কারণে এসেছো, এটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি উত্তর নিতে পারি? প্রার্থনা? না, এখানে প্রার্থনা বোঝাচ্ছে না। প্রসঙ্গ? না। ব্যাপারও না। নিমিত্ত? নিমিত্ত মানে কি? জন্য, কারণ, এগুলো বোঝাচ্ছে। কি হেতু এসেছো তুমি, তাহলে নিমিত্ত। মুরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের গীতিকার কে? এখানে কিন্তু গীতিকার চেয়েছে, হ্যাঁ, সুরকার না। সুরকার হচ্ছে কে? আপেল মাহমুদ। আপেল মাহমুদ হচ্ছে সুরকার। সঠিক উত্তর কি হবে? গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে? যে মুক্তি পাইতে চায়, মনে রাখবেন সব রুস্যকার হবে। সব কি হবে? রুস্যকার হবে। তাহলে এখানে সব রুস্যকার নাই, একটা দুর্গকার, এখানে শেষে একটা দুর্গকার, আর এটা তো একটা আকার। এখানে একমাত্র প্রথমটাতেই সবগুলো রুস্যকার আছে। মুমুক্ষু, হ্যাঁ, যে খাইতে চায়। ভুবুক্ষু, যে আপনার জয় করতে চায়। জিহির্ষা, হ্যাঁ, যে কোনো কিছু গোপন করতে চায়। জুগুপ্সা, ঠিক আছে। এরকম যে আপনার উপকার করতে চায়। উপচিকিৎসা। এই জিনিসগুলো মনে রাখতে হবে। কিছু ইচ্ছা দ্বারা শব্দ আছে, যেমন কোনো কিছু জানতে চাওয়া, জিজ্ঞাসা, জানতে চাওয়ার ইচ্ছা, হ্যাঁ। তো এরকম এই শব্দগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। খাতক শব্দের বিপরীত কি? খাতক। চাতক তো হলো একটা পাখি। বিশেষ বিশেষ যে পাখি, এই পাখির কোনো বিপরীত হয় না। খানা, খানা মানে কি? খাবার, খাবারের বিপরীত নাই। ঘাতক, ঘাতকের একই হবে, রক্ষক, তাই না? ঘাতক মানে কি? যে ঋণী। ঘাতক মানে হচ্ছে কি? ঋণী। তো ঋণী কার কাছ থেকে ঋণ নেয়? মহাজনের কাছ থেকে। তাহলে এখানে উত্তর হবে মহাজন। কোনটি সঠিক? সুজন বাদিয়ার ঘাট উপন্যাস? না, এটা উপন্যাস না। এটা হচ্ছে একটা কাব্যনাট্য। এটা হচ্ছে একটা কাব্যনাট্য। কার? জসীমউদ্দিনের, তাই না? জসিমের একটা কাব্যনাট্য। কাঁদো নদী কাঁদো, এটা কি? উপন্যাস। এটা উপন্যাস, এটা কিন্তু কি না? কাব্য না। বহিবীর নাটক মহাশ্মশান নাটক, মহাশ্মশান নাটক না, মহাশ্মশান হচ্ছে মহাকাব্য, কাইকবাদ। বহিবীর হচ্ছে নাটক। বহিবীর কি? বহিবীর হচ্ছে সৈয়দ অলিউল্লাহর একটা নাটক। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই গানের কোন ভাব প্রকাশ পেয়েছে? আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে, এইখানে কোন ভাবটা প্রকাশ পেয়েছে বলুন তো? রাজা হওয়ার ইচ্ছা, স্বৈরতন্ত্র তো হবে না, নেগেটিভ রসবোধ, নাকি দায়িত্ববোধ? আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে, যেমন আমরা এই জুলাই বিপ্লবের পরে আমরা সবাই কিন্তু রাজা। আমরা বলেছি না যে বিকল্পকে? বিকল্প বলছি কি? আমি, আপনি, আমরা, তাই না? তাহলে রাজা হওয়া কি এত সহজ? না, এত সহজ না। রাজা হইতে গেলে আপনার দায়িত্ব নিতে হবে। তাহলে এখানে হচ্ছে দায়িত্ববোধ। কার গান এটি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। ছোটবেলায় শুনতাম আমরা নতুন করিতে। দেশি শব্দ নয় কোনটি? এখানে ডিল দেশি শব্দ, মুরকি দেশি শব্দ, জিঙ্গাও দেশি শব্দ। মাছিটা দেশি শব্দ না, মাছি হচ্ছে তদ্ভব শব্দ। মাছি তদ্ভব শব্দ। এটা সংস্কৃত কি? এটা সংস্কৃত মক্ষী। মক্ষী থেকে পরিবর্তন হয়ে হয়েছে কি? মাছি। এটা দেশি শব্দ না। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? রজনীকান্ত? না, রজনীকান্ত না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। তিনি গদ্য আর হচ্ছে জ্যোতি চিহ্নের জনক। তিনি গদ্য আর জ্যোতি চিহ্ন নিয়ে কাজ করেছেন। পোর্ট উইলিয়াম? পোর্ট উইলিয়াম তো একটা কলেজ। পোর্ট উইলিয়াম কি? একটা কলেজ। চার্লস উইলকিন্স, বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছে তিনি। কাকে দিয়ে করেছেন? কর্মকার, পঞ্চানন কর্মকার। নামটা কি? পঞ্চানন কর্মকার, তাকে দিয়ে এই চার্লস উইলকিন্স তিনি বাংলা মুদ্রাক্ষর তৈরি করিয়েছেন। যিনি কাজটা করেছেন তার নাম কি?
পঞ্চানন কর্মকার। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতার লাইন রয়েছে, যদিও তার কাব্যগ্রন্থগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য। কবিতার লাইনটা প্রায় পরীক্ষায় আসে, সেটা কি? ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। সুফিয়া কামাল, সুফিয়া কামালের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? সাজের মায়া। সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফরের এটা না, হ্যাঁ, উদাত্ত পৃথিবী না, এটা কবি আল মাহমুদের। কবি আল মাহমুদের আরো যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, লুকলুকান্তর, হ্যাঁ, সোনালী কাবিন, তার উপন্যাস রয়েছে, তার উপন্যাস রয়েছে কি উপমহাদেশ, তার কাব্যগ্রন্থ রয়েছে হচ্ছে আপনার কাবিলের বোন, বখতিয়ারের ঘোড়া, এগুলো হচ্ছে আল মাহমুদের লেখা। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ কোন পুরুষে লিখতে হয়? পুরুষ কয় প্রকার? পুরুষ হচ্ছে 3 প্রকার। কি কি? নাম পুরুষ বা প্রথম পুরুষ, নাম পুরুষ বা প্রথম পুরুষ, তারপর হলো উত্তম পুরুষ, তারপর হলো মধ্যম পুরুষ। তো এই যে 3 প্রকার, নাম পুরুষ যা প্রথম পুরুষ তা, তাহলে মধ্যম নাকি প্রথম নাকি সবগুলো নাকি উত্তম? প্রথম পুরুষে লিখতে হয় সারাংশ। সারাংশ কখনো আপনি উত্তম পুরুষে লিখতে পারবেন না। উত্তম পুরুষে লিখলে সেটা গল্পের মতো হয়ে যাবে, মধ্যম পুরুষে লিখলে সেখানে গল্পের মতো হয়ে যাবে। এখানে কি দিয়ে লিখতে হবে? সে, তিনি, যেটি, এটি, সেটি, এগুলো দিয়ে প্রথম পুরুষে লিখতে হয় সারাংশ, ভাব সম্প্রসারণ, এগুলো। হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ, হর্ষণ, দেখা হচ্ছে দর্শন, দেখা হচ্ছে কি দর্শন। হাসা মানে কি? হাসাহাসি করা। চাষা, চাষ করা মানে হচ্ছে কর্ষণ, কর্ষণ মানে হচ্ছে চাষ করা, আনন্দ। আচ্ছা, এখন হর্ষ, বিষাদ, হর্ষের বিপরীত যদি বিষাদ হয়, তাহলে বিষাদ মানে কি? কষ্ট, কষ্টের বিপরীত কি? আনন্দ, তাহলে হর্ষণ হচ্ছে আনন্দ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? এখানে কয়েকটা ছোট গল্প রয়েছে, যেমন হৈমন্তী। এই হৈমন্তী ছোট গল্পের নায়িকা হচ্ছে হৈমন্তী। হৈমন্তীর নায়িকা কে? হৈমন্তী আর হচ্ছে কে? অনুপম, অনুপম নাকি অপু? অপু। সমাপ্তি, দেনা পাওনা, পোস্টমাস্টার। মৃন্ময়ী হচ্ছে সমাপ্তির, আর পোস্টমাস্টারে হচ্ছে রতন। পোস্টমাস্টারে কে? রতন। দেনা পাওনা, দেনা পাওনা, দেনা পাওনা হচ্ছে অপর্ণা, অপর্ণা। আর একটা আছে মনে হয় অনুপমা, এরকম একটা নাম আছে। এগুলো সব কিন্তু ছোট গল্প। আবার এই দেনা পাওনা, দেনা পাওনা নিয়ে ঝামেলা আছে, হ্যাঁ। দেনা পাওনা নিয়ে ঝামেলা কি? দেনা পাওনা যদি একসাথে লেখা থাকে, দেনা পাওনা একসাথে লেখা থাকলে উপন্যাস কার? শরৎচন্দ্রের উপন্যাস তখন। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কর্তা? আমরা তো জানি যে কর্তা বিভিন্ন ধরনের থাকে, তাই না? কয়েক ধরনের কর্তা আছে। তো এই মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টিটা কোন কর্তা? বেতিয়ার কর্তা কি? বেতিয়ার কর্তা হচ্ছে 2 জন কর্তা। 2 জন কর্তা একই কাজ করবে, 2 জন কি করবে? একই কাজ করবে, সেটা তো বেতিয়ার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, হ্যাঁ। অথবা আমি বললাম কি রাজায় রাজায় লড়াই হচ্ছে, এই যে রাজা রাজা 2 জন ব্যক্তি একই কাজ করছে, এটা হচ্ছে বেতিয়ার কর্তা। মুখ্য কর্তা কি? মুখ্য কর্তা হচ্ছে প্রধান, যিনি আসল কর্তা। প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা কে? যে কাজ করায়, যে কাজ করায় সে হচ্ছে প্রযোজক, প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তাকে? যে কাজ করে, যে কাজ করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তো আমরা দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে পড়ার মেন কাজটা কে করতেছে? বৃষ্টি করতেছে। তো এখানে বৃষ্টি হচ্ছে মুখ্য কর্তা, বৃষ্টি হচ্ছে কি? মুখ্য কর্তা। যদি আসতো কারক কি, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক, বৃষ্টিটা কর্তৃকারক। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এই যে জ্বর জ্বর লাগা, এখানে জ্বর একবার ব্যবহার করলে যে অর্থ দেয়, আমার জ্বর লাগছে, এটা একরকম অর্থ দেয়। আমার জ্বর জ্বর লাগছে, এটা আরো গভীর অর্থ দেয়। এখানে সামান্য অর্থে, হ্যাঁ, সামান্য অর্থে। তো এটা কি হবে? সরল বাক্য না, মিশ্র যৌগিক, এগুলা কোনো ধরনের না, এটা হচ্ছে বিরুক্ত বাক্য। এটা হচ্ছে কি? বিরুক্ত। কেন? এখানে জ্বর 2বার উচ্চারণ হয়েছে,
এবং দুইবার উচ্চারণ হওয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট আলাদা অর্থ প্রকাশ করছে, এই জন্য এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্ত বাক্য। নিম রাজীব শব্দে নিম কোন উপসর্গ? নিম, নিম রাজি। আমরা জানি আমাদের উপসর্গ তিন প্রকার, একটা হচ্ছে কি তৎসম, আর একটা হচ্ছে কি বাংলা, আর একটা হচ্ছে বিদেশি আছে 3 নম্বরে। তো বিদেশির মধ্যে আরবি আছে, আরবি আর হচ্ছে কি ফার্সি। তো নিম রাজি এটা কি হবে? আম গড় খাস লা, আম গড় খাস লা, এগুলো হচ্ছে আরবি। নিম পি, নিম পি কর দর বার, নিম পি, এগুলো হচ্ছে কি ফার্সি। তাহলে নিমটা হবে ফার্সি। তাহলে ফার্সি হোক আরবি হোক যাই হোক, এটা তো বিদেশি হবে, বিদেশি উপসর্গ। হ্যাঁ, এটা কিন্তু দেশি উপসর্গ না। নিমরাজি মাঝে হালকা রাজি। হ্যাঁ, নিমরাজি কি হালকা রাজি আর কি। কোন কবির মাতাও একজন কবি? আমি সেদিন বলেছি আপনাদেরকে, দেখুন কথায় কথায় কিন্তু অনেক প্রশ্ন কিন্তু চলে আসে। আমরা যখন এমনিতেও ক্লাসে আলোচনা করি বা এমনিতেই যদি শুধু শুধু কোনো কথা বলি, তাহলে কিন্তু অনেক কিছুই চলে আসে আমাদের। একটু খেয়াল করে দেখেন, কোন কবির মাতাও একজন কবি? আমি বলেছিলাম জীবনানন্দ দাশ, তাই না? তার মায়ের নাম কি? কুসুম, তার মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস। কি লিখেছেন? আদর্শ ছেলে, তাই না? আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ঠিক না? আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাই। পার্সোনাল এর অর্থ কি? এটা কি ব্যক্তিগত? না, ব্যক্তিগত হবে না। কেন? এটা কিন্তু পার্সোনাল না। যদি বলতো পার্সোনাল, তাইলে অর্থটা হয়তো ব্যক্তি সম্পর্কীয় ব্যক্তিগত বিষয় হবেই না। কর্মী, পার্সোনাল মানে কি কর্মীগণ। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? ধরেন একটা বাক্য লিখলাম, বাক্যটা অর্থ শেষ করলো না, এইটার অর্থ শেষ করার জন্য আমার বাকি অংশ দরকার। তখন আমরা কি করব? সেখানে কমা ব্যবহার করব। কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? এখানে কয়েকটা চরিত্র দেওয়া রয়েছে। সাবিত্রী, এটা তার উপন্যাসের চরিত্র। গফুর তার ছোট গল্পের চরিত্র। সুরসী তার একটা উপন্যাসের চরিত্র। তো এই গফুর হচ্ছে মহেশ গল্পের চরিত্র। হ্যাঁ, এখানে রইল কি সুরবালা। সুরবালা হচ্ছে, সুরবালা কার? রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের ছোট গল্পের চরিত্র হচ্ছে সুরবালা। সুরবালা হচ্ছে এক রাত্রি, এক রাত্রি ছোট গল্পের একটা চরিত্র হচ্ছে সুরবালা। এটার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ। মেটিকুলাস শব্দের অর্থ কি? অস্পষ্ট, মাধ্যমিক পাস, যত্নবান, সামর্থ্যবান, কোনটা হবে? যত্নবান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো শব্দের অর্থ আসছে, কিন্তু 3-4টা। হ্যাঁ, 3-4টায় শব্দের অর্থ পেয়ে যাব। এই যে পেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? একটা হচ্ছে কি পেয়ার, এটা হচ্ছে এই ফেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ফেয়ার। কোনটা? কোনটার অর্থ কি? এটা হচ্ছে মেলা, এটা হচ্ছে ভয়। কই? হ্যাঁ, ভয়। সুষ্ঠু, এটাও এই বানানে, এটাও কি একই বানানে হয়। এই ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভার। কনফিউশনটা দূর রাখবেন। হ্যাঁ, কনফিউশনটা দূর রাখতে হবে।
উপসর্গের কাজ কি? নতুন শব্দ তৈরি করে, শব্দের বিরতি প্রদান, শব্দের অর্থ দেখানো, কোনোটাই নয়। শব্দের বিরতি করে না, শব্দের বিরতি করে কে? জ্যোতিচিহ্ন শব্দের বিরতি করে। শব্দের অর্থ দেখানো, শব্দের অর্থ দেখায় সে না, সে কি করে অর্থ দেয়? নতুন শব্দ গঠন করে। সে কি করে? নতুন শব্দ গঠন করে। যেমন শব্দটা ছিল কি গ্রহ, এই গ্রহর সাথে আমি উপযুক্ত করে দিলে নতুন একটা শব্দ তৈরি হয়ে যায়, তাই না? তাহলে সে নতুন শব্দ তৈরি করে। উপসর্গের অর্থ দ্রুতকতা আছে কিন্তু অর্থবাচকতা নেই। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? একেই কি বলে সভ্যতা? বুরু শালিকের ঘাড়েরও, বুরু শালিকের ঘাড়ে রো, এগুলা হচ্ছে কি প্রহসন, এগুলা প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কি? বিষাদ, সরি বিষাদ সিন্ধু বলতেছি, বিষাদ সিন্ধু তো মীর মোশাররফের। তার মহাকাব্য কি? তার মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ, মেঘনাদ বধ। তার প্রহসন হচ্ছে বুরু শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা। তার উপন্যাস নাই, তার কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থগুলো অনেক, যেমন ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা, তিলোত্তমা সম্ভব, তার কিন্তু চতুর্দশপদী কবিতাবলী, এগুলো কিন্তু তার কাব্যগ্রন্থ। তার নাটক আছে কিন্তু বিখ্যাত বিখ্যাত, যেমন শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী। বন্ধন, এই গানের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধন, অক্ষর কি? অক্ষর জিনিসটা কি? আপনি একবারে যা বলেন, একবারে যা উচ্চারণ করেন কোনো শব্দে, সেটাই হচ্ছে একটা অক্ষর। তাহলে এখানে একটা অক্ষর বিন্যাসটা কি হবে? আপনি উচ্চারণ করেন তো, বন্ধন, এছাড়া উচ্চারণ করতে পারবেন? বন ধন, এভাবে উচ্চারণ করে আমরা না, ভেঙে ভেঙে উচ্চারণ করি না। বান্ধন, এখানে বানানই পরিবর্তন হয়ে গেল। এখানে আছে কি বন, ব, তারপর এটা উচ্চারণ করা যায় না, এটা তো তাও উচ্চারণ করা যায়, ব ন উচ্চারণ করা যায়, কিন্তু এটাকে আর উচ্চারণ করা যায় না। বন ধন, এখানে আমার 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এই ছিল আজকে 84টি প্রশ্ন। আমরা 3 ক্যাটাগরির প্রশ্ন নিয়েছিলাম, 3 ক্যাটাগরির প্রশ্ন থেকে আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা প্রশ্নই আমরা সমাধান করে ফেলেছি। পরবর্তী ক্লাসে আমরা 44তম বিসিএস নিব এবং 18তম শিক্ষক স্কুল 2 প্রাইমারি 3য় ধাপ 2023 এগুলো নিব। এর মধ্যে আমাদের 2 নম্বর ক্লাসটি শেষ হলো। আমাদের ক্লাস কিন্তু চলবে, হ্যাঁ ক্লাস কিন্তু চলবে। আমার এখানে স্টুডেন্ট এই ব্যাচটিতে 10 জনের মতো ছিল, 10 জনের মতো। তো অনেকেই রেকর্ডিং ক্লাস পরে করে, রেগুলার যুক্ত হয় না অনেকেই, তবু আমি রেকর্ডটা দেব। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমার 3টা ক্লাস ফ্রি, পরের ক্লাসটাও সবার জন্য উন্মুক্ত থাকবে। আমি গ্রুপে আইডি শেয়ার করে দেবো, কিন্তু এরপর থেকে কিন্তু আর কাউকে দেব না। আমার একজন যদি হয়, একজন দিয়ে আমি মানে ক্লাসে আর যদি একজন থাকে আর কি, সেটা দিয়েই করবো, না থাকলে আমি রেকর্ডটা দিয়ে রাখবো। আর আমি এটা কন্টিনিউ করবো, এটা আমি কন্টিনিউ করবো এবং এটা শেষ করব। কারণ হচ্ছে কি, এটা আমার প্রথম ব্যাচ, প্রথম কোর্স, এটা আমি শেষ করব। আহ এবং এখানে কিন্তু আমার ইনভেস্ট, সম্পূর্ণটাই আমার ইনভেস্ট। কিরকম ইনভেস্ট? এই যে আমি জুম নিচ্ছি, জুমের জন্য আমার মান্থলি যে টাকাটা দিতে হচ্ছে, এটা কিন্তু আমার যদি 3 মাস ক্লাস নিই, তাহলে এখানে আপনারা যারা ভর্তি হয়েছেন, হ্যাঁ আপনাদের টাকা কিন্তু এই জুমের পিছনে চলে যাবে। তো টাকার কোনো বিষয় না, আমি এটা সার্ভিসটা নিয়মিতই দেবো এবং রেগুলার ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে। যারা ভর্তি হয়েছেন আপনারা নিয়মিত ক্লাস করবেন, আপনারা ক্লাস থাকবেন। রেকর্ড পরে দেখে নিতে পারবেন, কিন্তু ক্লাস থাকতে হবে, ক্লাসে না থাকলে তো চর্চা হবে না। রেকর্ডিং দেখে আপনি প্রশ্ন সমাধানটা দেখতে পাবেন, কিন্তু সেখানে তার উত্তর করতে পারবেন না, ঠিক আছে? আর আমি পিডিএফটা গ্রুপে আপলোড করে দেব, পিডিএফটা আপনারা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নিকেতনের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই থাকছি। আল্লাহ হাফেজ।